কিংবা উদ্দালক একটা যাগ করছেন। সেই যাগের শেষ পর্যায়ে যাগটা চলে এসছে। শেষ পর্যায়ে মানে কি করে বুঝলাম? উনি দান করছেন। দাদু কি দান করলেন? সমস্ত কিছু দান করলেন, যা কিছু আছে দক্ষিণা দিলেন। তার মানে ওটার নাম হচ্ছে বিশ্বজিৎ যাগ। বিশ্বজিৎ যাগে একমাত্র সবকিছু দক্ষিণা দিতে হয়, যা কিছু আছে। তো এবার ওই সময় ওনার যে পুত্র নচিকেতা ওখানে ছিলেন। এই নচিকেতা হচ্ছে আমাদের এই কঠোপনিষদের হিরো। এই নচিকেতাই আমরা পরে দেখবো ওই কি হয়, আস্তে আস্তে দেখা যাক। তো আমরা দেখেছিলাম যে দানের সময় নচিকেতা দেখছেন যে ওনার বাবা, মানে এই যে বয়োজ্যেষ্ঠ সাহেব, উনি ব্রাহ্মণদেরকে যখন দান করছেন, গরু দান করছেন, সেই গরুগুলো ওখানে বলা হয়েছে পিতোদাকা, জগদ্ধত্রেনা, দুগ্ধ দোহা, নিরিন্দ্রিয়া, এসব গরুগুলোর একটা গরু এরকম টাইপের গরু। সেই গরুগুলো আর জীবনে সে জল খাবে না নিচু হয়ে, আর সে ঘাসও খেতে পারবে না, আর দুধও দেবে না, কোনো মানে কাজের নয় এটা। বরঞ্চ এই দান করলে সেই দানের থেকে বরঞ্চ সে পুণ্যকর্মের জায়গায় সে পাপ ফল লাভ করে সেখান থেকে। কারণ দানটা একটা দান অ্যাপ্রোপ্রিয়েট দান দিতে হয় অ্যাকচুয়ালি, ওটা আমাদের যজ্ঞের নিয়ম। আর এই যজ্ঞশালায় বসে তখন নচিকেতা এই জিনিসগুলো দেখছেন। ছোট্ট একটা ছেলে, 8 বছরের 9 বছরের হয়তো হবে। উনি দেখতে থাকলেন। আর কিন্তু উনি সমস্ত কিছু জানেন যে এখন দান চলছে, মানে ওই অত ছোট বয়স, আমাদেরকে ভাবতে হবে। আর এটা ভাবলে চলবে না যেটা একটা গল্প কথা। তখনকার দিনে ছোট বয়সের ছেলেরাও মেয়েরাও অনেক জ্ঞানী হতো। আমরা দেখতে পাই অনেক অনেক আরো অনেক পরে ভগবান শঙ্করাচার্য 8 বছর বয়সেই উনি সন্ন্যাস নিতে চলে গেলেন নর্মদার তীরে ওঙ্কারেশ্বরে। 8 বছর বয়স ছিল মাত্র, ওই একই বয়স, নচিকেতার মতোই বয়স তখন। উনি গিয়ে সন্ন্যাস নিতে চলে গেলেন, মাকে বলে সন্ন্যাস নিতে চলে গেলেন, এত ম্যাচুরিটি তার মধ্যে। তো এবার উনি যখন দেখলেন যে এরকম কাজগুলো করছে, সেইগুলো আনন্দা নামতে লোক, যেই লোক সেই এই কাজটা, আমার বাবার এই কাজটা, বাবা যে যার জন্য যজ্ঞটা করছে, সেই তার সেই পারপাসটাই মানে ফুলফিল হচ্ছে না। কারণ তা দাদা ওইগুলো এরকম ধরনের গিফট যারা দেয় তারা তো অনন্দালোক। আনন্দালোক মানে আনন্দের অপোজিট, মানে নরকে যেতে হয় তাদেরকে। এটা উনি ভাবলেন। আর ভাবার পরে তখন শ্রদ্ধা তার মধ্যে প্রবেশ করলো। কারণ শ্রদ্ধা প্রবেশ করলো, কারণ ওনার প্রতি নচিকেতার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করলো, কারণ নচিকেতা তার বাবাকে খুবই শ্রদ্ধা করে। তখনকার দিনে বাবা মানে হচ্ছে মা বাবা ভগবান। সেটা কিন্তু একটা ছেলে হয়ে বাবার প্রতি কিরকম তার দৃষ্টি থাকে, আমরা আগের দিনে কিছুটা ডিসকাস করেছি নচিকেতার কোয়ালিটি গুলো। তো যদিও তিনি কুমার, এটা তিনি দেখতে পেলেন। তারপর ওনার কি তখন কর্তব্য? ওনার কর্তব্য তখন ওনার মনে মনে ভাবছেন, বাবা এরকম কাজ করছে, তাহলে বাবার তো এটাতে খুব একটা ভালো হবে না। কারণ দানের একটা অমর্যাদা হয়ে গেল দানটাকে। দানের অমর্যাদা করলে নিজেরই অমঙ্গল হয়ে গেল, তাতে কি পুণ্য লাভ করবে? সেই জন্য নচিকেতা ভাবতে শুরু করলেন যে হ্যাঁ, সমস্ত কিছু যেহেতু বাবা দিচ্ছেন, আমিও তো বাবার একটা ছেলে, তাহলে আমি বাবাকে গিয়ে বলি তুমি আমাকে কাউকে দান করে দাও, তাহলে ভালো হবে, আর আমার যদি কিছুটা কাজে লাগবে। এটা ভাবলেন, গরুগুলোর থেকে তো অন্তত একটু কাজে লাগবো আমি, এরকম ভাবে ভেবে তখন পরের শ্লোকটা আমরা 3 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের হয়েছিল মনে হয়, 4 নম্বরে আমরা দেখছি। মানে উনি বাবার কাছে তখন গেলেন। আমরা একটা ইমাজিন করতে পারি যে যজ্ঞ হচ্ছে, বাবা প্রচন্ড ব্যস্ত, কত সব ব্রাহ্মণেরা আসছে, গরুগুলোকে সব আনা হয়েছে, তার মধ্যে একটা বাচ্চা ছেলে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, সাহোবাচ পিতরম ততঃ কস্मै মাম দাস্যসীতি দ্বিতীয়ম তৃতীয়ম তম হোবাচ মৃত্যবে ত্বা দদামিতি। সাহোবাচ, সাহা উবাচ, সা মানে হা, হা মানে এটা বলা হলো, হা একটা হচ্ছে পার্টিকেল দেওয়া হয়, ওটা সংস্কৃত ইউজ করা হয়। বললেন, কাকে বললেন? পিতারাম। পিতারামটা দ্বিতীয়াতে আছে।
পিতাকে বললেন, কি বললেন? ততঃ, তারপরে কসমৈ মাম দাস্যসি, আমাকে তুমি কাকে দিচ্ছ? সব তো দিয়ে দিলে, গরুগুলো দিচ্ছ তুমি, কিন্তু নচিকেতার মনে কিন্তু অন্য কাজ, অন্য থট চলছে। কিরকম থট? যে বাবার যাতে আমার কোনো কি বলবো পুণ্য লাভের থেকে বাবা যেন বঞ্চিত না হয়, এই দান যেন অমর্যাদা হয়। সে আমরা যে গ্রহণকারী তারাও তো ভালো মনে নেবে না, যারা ব্রাহ্মণ যারা নিচ্ছে এই গরুগুলো, একদম সেই পুরো হয়ে গেছে গরুগুলো, মানে মরে যাবে দুদিন পরে, ব্রাহ্মণেরাও তো মনে মনে খারাপ ভাববে, হয়তো মুখের ওপর কিছু বলবে না, হয়তো অনেক ওপর মুখের ওপরই হয়তো বলে দিল, তখন কি হবে? ওনার বাবার কত, ওনার বাবাকে কত শ্রদ্ধা করেন। সেই জন্য তাড়াহুড়ো করে গিয়ে নচিকেতা তখন ওর বাবার কাছে গিয়ে বলছে, পিতারাম, হে বাবা, পিতা, তুমি আমাকে কার কাছে দেবে? সব তো দিয়ে দিচ্ছ, আমিও তোমার একটা দেওয়ার একটা যোগ্য সন্তান। আগেকার দিনে আমি বলেছিলাম যে গরুগুলোকে একটা ফ্যামিলির মেম্বার বলে মনে করা হতো, গরু গোদান করা হতো আগেকার দিনে। এটা কোনো এই যে বস্তু নয় যে কন্যা দান করা হয়, কন্যাকে কিন্তু বস্তু ভাবে কখনোই দান করা হয়। এই যে পিতাকে কন্যা দান করতে হয়, তো কন্যা দান মানে এটা কি বিবাহের সময়, তার মানে কি সে বস্তু হিসেবে দান করলো? কখনোই না। এখনকার দিনে সব ধারণা পাল্টাচ্ছে, কেন কন্যাকে বস্তু করা হবে? আমি বস্তু নয়। কেন একজন মেয়ে শ্বশুর বাড়ি যাবে, কেন ছেলে মেয়ের বাড়িতে থাকবে না? তার অনেক কারণ আছে, সেগুলো পরে আমরা ডিসকাস করবো, কেন থাকতে পারবে না। তার কারণ হচ্ছে একটাই কারণ, যে মেয়েদের ধৈর্য শক্তি অনেক বেশি, মেয়েরা গিয়ে যেটা অ্যাডজাস্ট করতে পারবে ছেলেরা সেটা পারবে না। এখানে মেয়েদেরই কিন্তু ক্রেডিটটা বেশি, সেই জন্য মেয়েরা ওটা করছে। মেয়েদের অসম্ভব ধৈর্য শক্তি, একটা কাজ যতবার বারবার বারবার করলেও ধৈর্য চ্যুতি হয় না, কিন্তু ছেলেদের অত ধৈর্য থাকে না। এটা একটা সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। ছেলেরা থাকতেই পারবে না, অত কাজ করতেই পারবে না মেয়েরা যেরকম কাজ করে। যেহেতু মেয়েরা পারে, মেয়েরা এটাতে এক্সপার্ট, সেই জন্য মেয়েদেরকেও ওই ঘরে যেতে হয়, কারণ কাউকে তো কারোর ঘরে গিয়ে থাকতে হবে না, কোথাও একটা থাকবে। ঠিক আছে, যাই হোক, এবার দান করা হচ্ছে। নচিকেতা জিজ্ঞেস করলেন, তস্मै মাম দাস্যসি ইতি, কাকে তুমি, তুমি আমাকে কাকে দিচ্ছ, দান করছো? হুম। এবার আমরা বুঝতে পারলাম যে প্রথমবার নচিকেতা জিজ্ঞেস করলেন। এবার কি আমরা দেখতে পাই এখানে আহ একটা বাচ্চা ছেলে, আর ওর বাবা হচ্ছে খুব ব্যস্ত, তার মাঝে জিজ্ঞেস করছে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা কোনো মানেই নেই, হয়তো কানেই তুলছেন না প্রশ্নটা উনি, কারণ প্রচন্ড ব্যস্ত। যজ্ঞটা শেষের দিকে, যজ্ঞ কিন্তু শেষ হয়নি, লাস্ট স্টেজে আছে যজ্ঞটা, লাস্ট স্টেজে আছে। সেই সময় নচিকেতা গিয়ে জিজ্ঞেস করছেন যে আমাকে তুমি কাকে দেবে? আচ্ছা, দ্বিতীয়ম তৃতীয়ম, প্রথমবার জিজ্ঞেস করলেন, ওর বাবা কোনো উত্তর দিল না। দ্বিতীয়বার জিজ্ঞেস করছি, যেমন ছেলেরা করে না, বাবা আমাকে বলো কাকে দিবি, কাকে দিবি। নচিকেতার মনে কিন্তু শ্রদ্ধা প্রবেশ করেছে। যখন তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তখন ওর বাবা রেগে গিয়ে বলছেন, মৃত্যাবে তোয়া দাদা, আমি তোকে জমের হাতে দিলাম। বাবা যেরকম রেগে গিয়ে বলে, জমের হাতে দিলাম, সেটা নচিকেতার কানে ঢুকলো। এবার নচিকেতা উত্তর পেল না, প্রথমবার দ্বিতীয় উত্তর পেল না, দ্বিতীয়বার উত্তর পেল না, তৃতীয়বার যখন জিজ্ঞেস করছে, তখন ওনার নচিকেতার বাবা খুবই রেগে গিয়ে, যেমন রাগের বশে বলে দেয় না, এরকম, জমের হাতে দিলাম তো। মৃত্যু, মৃত্যু, মৃত্যু মানে জম, যমধর্মরাজা। মৃত্যবে ত্বা ত্বম, তোমাকে আমি মৃত্যুর হাতে দান করলাম। রেগে গিয়ে বলছেন কিন্তু এটা কথা, কিন্তু নচিকেতা এত শ্রদ্ধা ওর মধ্যে। এবার আমরা দেখতে পাই যে এমনিতেই যদি কথা একটা কিছু বলা হয়, হুম, সেই কথাটা বললে তার কথাটা রাখতে হয়। এবার নচিকেতার বাবা যজ্ঞ করতে করতে এই কথাটা মুখ থেকে বেরিয়েছে, ওনার তো রাখতেই হবে। ওনার বাবা হয়তো মিন করেননি, হয়তো ওটা বলে দিয়ে হয়তো ভুলেও গেছেন, এমন হতে পারে। এবার নচিকেতা তখন ভাবলেন, বাবা এরকম বললো আমাকে, উনি কিন্তু কিছু মনেও করেন না, বা বাচ্চা ছেলে হলে কি হবে, অনেক কিছু তার ইনফর্ম, ওয়েল ইনফর্ম। হুম। তখন নচিকেতা মনে মনে ভাবছেন, নচিকেতা কি ভাবছেন? এবার এই ভাবাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা গুরু আর শিষ্যর মধ্যে যদি ধরা যায়, শিষ্য কিন্তু যদি উত্তম শিষ্য হয়, যেমন একটা এখানে বলা আছে, উত্তমঃ চিন্তিতং কুর্যাৎ,
গুরু ভাবার আগে শিষ্য চিন্তা করে নেবে গুরু কি কি জিনিসগুলো চাই, কি কি দরকার। এটা যে উত্তম শিষ্য। উত্তমঃ চিন্তিতম করবে। হ্যাঁ, প্রোক্তকারী তু মধ্যমঃ। প্রোক্তকারী যে বলার পরে যদি, গুরু বলার পরে যদি তার যা বললো সেটা করলো, সেটা হচ্ছে মধ্যম টাইপ, মধ্যমের মধ্যম শিষ্য কিংবা মধ্যম পুত্র বলা যেতে পারে এখানে। হ্যাঁ, না কুরিয়াত অধমঃ প্রোক্তম। আর যে অধম শিষ্য, সে গুরু বললেও করবে না, অধম শিষ্য এটা। এবার আমরা তিন ধরনের শিষ্যকে নিয়ে গুরুকে চলতে হয়, কারণ একটা গুরুকুলে অনেক রকমের ছেলেপুলে আছে, তো তাদেরকে নিয়ে চলতে হয়। এবং শিষ্যা ত্রিধা স্মৃতাহা, তিন ধরনের শিষ্যের কথা বলা হয়েছে। হ্যাঁ, উত্তমঃ চিন্তিতম কুর্যাৎ, প্রোক্তকারিতু মধ্যমঃ, ন কুর্যাৎ অধমঃ প্রোক্তম, এবং শিষ্যা ত্রিধা স্মৃতাহা। এরকম ভাবে একটা শ্লোক আছে, তিন ধরনের শিষ্য। এই এবার নচিকেতা কার মধ্যে পড়বে সেটা উনি বসে বসে ভাবছেন। ভাবারটা হচ্ছে কত রকম আমরা দেখতে পাচ্ছি শ্লোক নাম্বার 5। বহুনামেমি প্রথমো বহুনামেমি মধ্যমঃ, কিম স্বিদ্যমস্য কর্তব্যম যন্ময়া আদ্য করিষ্যতি। এটা একটা সুর আছে, সুরটা পরে আমরা দেখবো। সুরটা হচ্ছে এরকম: উষং হবৈ ব্রাজস্তবচঃ সর্ববেদ সমদদৌ, তস্য নচিকেতা নাম পুত্রাস। এরকম করে সুরটা হবে। তম কুমারম সন্তম দক্ষিণাসু নিয়মানাসু শ্রদ্ধা বিবেশ সোমন্যত, পীতোদকা জগপুত্রেণ দুগ্ধদোহা নিরিন্দ্রিয়া, আনন্দানামতে লোকা তান স গচ্ছতি তাদদৎ। এরকম ভাবে একটা সুরে আমাদের করে, এই রামকৃষ্ণ মঠ মিশন ওটাই করে। তো যাই হোক, এই এইভাবে তখন নচিকেতা ভাবতে শুরু করলেন। কি ভাবতে শুরু করলেন? যে আমি কিন্তু অনেকের মধ্যে, যে উত্তম মধ্যম আর অধম, নচিকেতার মধ্যে এমন শ্রদ্ধা, বলছি যে আমি অনেকের মধ্যে প্রথম হতে পারি, প্রথম শিষ্য। কারণ পিতার মধ্যে কি একটা চিন্তা, কেন উনি বললেন আমাকে যমের কাছে দিলাম, যমের কাছে দিলাম কেন বললেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার এটা যজ্ঞশালায় বলেছেন যমের কাছে দিলাম। হ্যাঁ, বহুনাম আমি প্রথম। আচ্ছা, যদি তোমরা পারো এই শ্লোকগুলো, কিন্তু একটা একটা করে শ্লোক নয়, মন্ত্র বলা হয় উপনিষদের, মুখস্থ করার চেষ্টা করবে। খুব সহজ সহজ আছে, একটা একটা করে পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাবে, খুব সোজা। হ্যাঁ, বহু নাম আমি প্রথম, আমি অনেকের মধ্যে প্রথম। প্রথম মানে প্রথম ক্যাটাগরি শিষ্য কিংবা পুত্র। তখনকার দিনে বাবা যেহেতু ছেলেদেরকে পড়াতো, মেয়েদেরকে পড়াতো, তো বাবাই গুরু হতো, আবার বাবাই বা মানে ছেলেই শিষ্য, ছেলেই আবার পুত্র, এরকম টাইপের। বহু না আমি মধ্যমা, অনেকের মধ্যে আমি হচ্ছে মধ্যম হতে পারি। তাহলে ঠিক আছে, কিন্তু আমি তো অন্তত কাজে লাগবো তো কাউর। আমাকে যখন দিচ্ছেন আমার বাবা যমরাজকে, তখন কিছু তো কাজে লাগতে হবে। কিম স্বিদ যমস্য কর্তব্য, মানে যমের কাছে গিয়ে আমার কি কর্তব্য, মানে কি করতে পারি আমি, কিভাবে আমি যমরাজকে হেল্প করতে পারি। তখন অলরেডি নচিকেতার মন চলে গেছে ওই যমরাজের কাছে। কি করে আমি কিভাবে কাজটা করতে, কারণ আমি এখন যমরাজের সার্ভেন্ট হয়ে গেলাম, কারণ আমাকে আমার বাবা যমরাজের হাতে তুলে দিয়েছে, আমি তখন যমরাজের সার্ভেন্ট হয়ে গেলাম। তো সেই ক্ষেত্রে আমাকে ভাবতে হবে যে আমি কিভাবে যমরাজকে সেবা করতে পারবো। আমি যদি কাউকে, আমাকে যদি বলে তুমি ওখানে গিয়ে যাও কাজটা করো, আমাকে ভাবতে হবে কিভাবে কাজটা করবো। তো সেক্ষেত্রে হয়তো উনি ভাবতে লাগলেন, তাহলে যমের কাছে গিয়ে কি আমার কর্তব্য আছে, যমের কাছে কিম স্বিদ কর্তব্যম, মানে এটা কোনো এরকম ভাবে কি কাজ থাকতে পারে আমার, যমের কাছে গিয়ে আমি কি কাজ করতে পারি, কিভাবে যমরাজকে আমি হেল্প করতে পারি, ভাবতে লাগলেন এরকম করে করে। কারণ উনি আগে থেকে সব ভাবছেন, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কারণ নচিকেতা হচ্ছে একদম পুরো নিঃস্বার্থ পরায়ণ একটা ছেলে, কিন্তু কোনো স্বার্থপরতা নেই তার মধ্যে, কোনো স্বার্থপরতা নেই। ও সবসময় ওনার বাবার কথা ভাবছেন, লোকের কথা ভাবছেন, কিভাবে কাজ করতে হবে। মানে একটা যে আইডিয়াল একটা পুত্র, সেই পুত্রের এখানে রিপ্রেজেন্টেশন করা হয়েছে নচিকেতাকে দিয়ে। এই সেলফলেসটা, তার মানে
এই যে উনি যে সেলফলেস বয়, তার মানে উনি বলছেন যে আমি সবার মধ্যে প্রথম হতে পারি, মানে প্রথম শিশু টাইপের শিশু হতে পারি কিংবা মধ্যম টাইপের শিশু হতে পারি, কিন্তু কখনোই অধম নয়। সেই জন্য আমাকে দিয়ে আমি জমলোকে যাব, কিন্তু আমাকে দিয়ে কি কাজ হবে? আমি তো যে কাজগুলো জানি সেগুলো দিয়ে কি জমের কোনো কাজে লাগবে? না জানলে আমি শিখে নেবো, এরকম টাইপের ওনার মনোভাব অ্যাকচুয়ালি। ওরে এই নচিকেতা তখন ভাবতে লাগলেন, এটা আমাদেরকে কিন্তু সাপ্লাই করতে হবে। পরের পরের শ্লোক উপনিষদে সবকিছু বলে দেবেন। নচিকেতা বাবার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন আমি কোথায়? তো বাবার কাছে গেলেন সেটা বলা নেই, কিন্তু আমরা ধরে নিতে, কারণ বাবাকে জিজ্ঞেস করছেন, হে পিতা পিতারাম তথা কসমৈ মাম দাস্যসি, কাকে তুমি হাতে তুলে, কার হাতে তুলে দিচ্ছ আমাকে, এরম টাইপের। তারপরে নচিকেতা ভাবতে শুরু করলেন, বহুনাম এমি প্রথম বহুনামি মধ্যমা কিম শ্রী বিয়মস্য কর্তব্যম ইয়ান মায়া। এই যে মায়া কথাটা হচ্ছে আমার দ্বারা কি উপকার করতে, আদ্য করিষ্যতি, মানে যম পিতা, সারা পিতা আমাকে দিয়ে দান করে, আমাকে যে দান করলেন তার দ্বারা আমি যমের কাছে গেলাম, গিয়ে আমি কি কাজে লাগতে পারবো, এরকম ধরনের করে এই একটা কিন্তু একটা কাহিনী চলছে, কিন্তু একটা কাহিনী, এর মধ্যেই আমাদের কত কি শেখার আছে। তখন এবার এগুলো কিন্তু আমাদের সাপ্লাই করে দিতে হবে। পিতা রাগ করে তো কথাটা বলেছে, নিশ্চয়ই পিতা চাইবেন না যে তুই জম 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 লোকে যা, জমের হাতে দিলাম তোকে, কখনোই সেটা সত্যি বলে না। কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে, এই কাজটা পুরোটা কিন্তু যজ্ঞশালাতে হচ্ছে, সাধারণভাবে কখনো বলতে নেই। এখানে আমাদের এই জন্য ভ্যালু গুলো শেখানো হচ্ছে। একজন যে সৎ ব্যক্তি, হম সৎ ব্যক্তি কখনো সাধারণভাবে কখনো কিছু বলে না, সাধারণভাবে বললেও সেটা পালন করতেই হবে। এই জন্য ওখানে বলা হয়েছে যে সদ্ভিস্তু লীলায়া প্রোক্তম শিলা লিখিতম অক্ষরম, অসদ্ভি শপথে নাপি জলে লিখিতম অক্ষরম। মানে যে সৎ লোক হয়, সেই যদি একটা ক্যাজুয়ালি কোনো কিছু বলে দেয়, সেটা মানতে হয় যে পালন করেই ছাড়বে। শিলা লিখিতম অক্ষরম, ওই অক্ষরগুলো শিলাতে লেখা থাকলে সে আর মুছে না, অনেক 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 দিন থাকবে, হাজার হাজার বছর। আর অসৎ লোক যারা হয়, তারা যদি শপথও নেয় যে আমি ঈশ্বরের নামে শপথ করছি, যে সব শপথ করা হয়, কিংবা আমি একটা বন্ড লিখে দিলাম বন্ড পেপারে, যে এত টাকার বন্ড পেপার লিখে দিলাম এই জিনিসগুলো। আগেকার দিনে যখন কেউ কাশি যেত, অনেক আগেকার দিনে, কাশি যাওয়ার সময় হেঁটে হেঁটে যাবে, তার ঘরে যে সোনা দানা সব থাকবে পাশের বাড়িতে সে রেখে যাবে, রেখে গিয়ে বলবে দেখো ভাই আমি কাশি যাচ্ছি, তো আমি যদি এতদিনের মধ্যে 6 মাসের মধ্যে ফিরে না আসি, তুমি এগুলো একে একে দিয়ে দিও, আর যদি ফিরে আসি তখন আমাকে দিয়ে দেবে। ঠিক আছে। তো কাশিতে গেল, কাশির তীর্থযাত্রা করে ফিরে এলো, হেঁটে হেঁটে গিয়ে যখন ফিরে এলো, হয়তো সাউথ থেকে যাচ্ছে সে অনেক দূর, তখন তাকে এই সোনা দানাগুলো ঠিক ঠিক ভাবে একদম গুনে গুনে ফেরত দিল। কারণ যখন অন্যের জিনিস আমার কাছে থাকবে, তখন আমার দায়িত্ব আরো বেশি বেড়ে যায়, কারণ এটা অন্যের জিনিস, আমার তো নয়। আমার জিনিসটা যেভাবে আমি রক্ষা করব, সংরক্ষণ করব, অন্যের জিনিসটা আরো বেশি করে সংরক্ষণ, এটাই সৎ লোকের লক্ষণ। এবার ফেরত দিয়ে দেবে, কিন্তু আজ এখনকার দিনে সেটা কি আর হবে? তুমি লিখিয়ে নাও তাকে প্রমিসারি নোট, বন্ডে লিখিয়ে নাও যে আমি এত এত টাকা নিলাম ওর কাছ থেকে, এ ফেরত দিতে হবে। তাহলে ফিরে এসে কাছ থেকে ফিরে এলে বলবে না আমি দেবো না, কি করবি কর, কোর্ট কেস হবে, হিসাবে এই হবে, কত কি ঝামেলা হবে। কিন্তু ওটা না, তখনকার দিন এরকম সৎ, এগুলো সৎ লোক, এই সৎ লোক যদি মুখে কিছু বলেও ফেলে, সদ্ভিস্তু লীলায়া প্রক্তম, লীলায়া মানে এই খেলতে খেলতে ক্যাজুয়ালি খেলার ছলে কিছু একটা বলে দিয়েছে, সেটাই শিলা লিখিতম অক্ষরম। অসদ্ভিঃ শপথে নাপি, যদি শপথ করেও বলে কি যে অসৎ লোক, জলে লিখিত অক্ষরম, জলের উপর যদি অক্ষর লেখা হয়, অক্ষরটা লেখাও যাবে না, থাকবেও না, সঙ্গে সঙ্গে মিশে যাবে। তো এবার নচিকেতার বাবা নিশ্চয়ই সৎ ব্যক্তি, মুখ দিয়ে একটা কথা বলা হয়েছে, একটা কথাটা বেরিয়েছে, যেমন করেই হোক। আর বিশেষ করে কি হবে আমাদের দেখতে হবে, সাধারণ ভাবে বললেও সেটা পালন করতে হয়, কিন্তু এটা যজ্ঞশালায় বসে যজ্ঞ করতে করতে নচিকেতার বাবা এই কথাটা যখন বললেন, তখন নচিকেতার মনে তো নিশ্চয়ই একটা সংকল্প আসবে যে বাবার যে সত্য রক্ষা করতে হবে, এটা তো আমার কর্তব্য, ছেলে হয়ে আমার কর্তব্য বাবার সত্য রক্ষা করতে হবে। সেই জন্য নচিকেতা তখন ওর বাবার কাছে গেলেন। কিছুক্ষণ ভাবার পরে বাবা এদিকে কাজে ব্যস্ত, বাবার কাছে গিয়ে তখন বাবা যখন বললেন যে আমি এবার যমলোকে যাব, ওর বাবা তখন তো খুব ভয় ভয় পেয়ে গেছে, মানে খুব দুঃখ পেয়ে গেছে, মানে অনুশোচনা করছে, অনুতাপ হচ্ছে তখন।
তখন উনি কিন্তু বললাম তো এমনি হয়তো ক্যাজুয়ালি বলে দিয়েছেন, এরকম করে তো মিন করে বলেননি, ক্রোধের বসে বলে দিয়েছেন হয়তো। কিন্তু পিতার যে একটা কথা বললেন, সেই কথার অমর্যাদা করাটা কখনোই উচিত নয়। যেমন রঘুবংশতে আছে, কালিদাসের রঘুবংশ, রঘুবংশের রাজারা খুব কম কথা বলতেন। এত কম কথা বলতেন তার কারণ হচ্ছে একটাই, যদি বেশি কথা বললে, যদি কোনো কিছু বাই চান্স আমার মুখ থেকে বেরিয়ে পড়ে অসত্য কথা, সেটা কখনোই চলবে না। रघुकुल की रीत चली आई, প্রাণ যায় पर वचन न যায়। প্রাণ চলে যাবে তো বচন যাবে না, কারণ অনিত্য ভবতি প্রাণ, মানস্তু আচন্দ্র তারকম। প্রাণ হচ্ছে অনিত্য, আজকে আছে কালকে প্রাণ বেরিয়ে চলে যাবে। কিন্তু হচ্ছে মান, মান মানে ধর্ম, বচনটা হচ্ছে ধর্ম। পরে আমরা দেখবো আরো কিছু কিছু ধর্ম দেখা যাবে। এই ধর্মটা হচ্ছে আচন্দ্র তারকম, যতদিন চন্দ্র তারক আছে আমার ধর্মটাও সেরকম থাকবে। আর ধর্মটা হচ্ছে একদম পুরো কায় মনোবাক্য, মানে বাক্যটা যখন আমার মুখ থেকে বেরোচ্ছে এটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকালকার দিনে এই জিনিসটা আমাদের কত ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে। তার মানে নচিকেতার মনে এই শ্রদ্ধাটা ঢোকার জন্য উনি ভাবতে পারছেন যে আমাকে আমার বাবা যেটা ডিসিশন নিয়েছেন সেটা আমাকে মানতেই হবে, কারণ আমার ডিসিশন নয়, এটা বাবার ডিসিশন। তার মানে এমন কি, বাবা বলেছে বলে তাকে যমলোক পর্যন্ত যেতে উনি তৈরি, একবার মৃত্যুকে পর্যন্ত ফেস করতে তৈরি। এই হচ্ছে ব্যাপার, ভূলোক থেকে যমলোকে যেতে হবে তাকে। অনেক খাটাখাটনি করবে, যমলোকে যাওয়া মানে কি, সে মরে যাওয়ার পরে অনেক লোকে যায়, এই জ্যান্ত হয়ে গেলে সে আবার ওখান থেকে ফিরে এলে চিনতে পারবে না, তো ভূতের মতো দেখাবে তাকে। হ্যাঁ, সেই জন্য যমলোকে যাওয়াটা একটা ডিফিকাল্ট ব্যাপার তখনকার দিনে। সেই জন্য নচিকেতা তখন যাওয়ার আগে অলরেডি মনে মনে প্রিপারেশন নিয়ে নিয়েছেন, আমাকে যেতেই হবে, কারণ আমার বাবা বলেছেন। যাওয়ার আগে বাবার কাছে এসে একটু জাস্ট লাস্ট দেখা করতে এসেছেন, আমি যাচ্ছি। ওর বাবা তো সব জানেই না, ক্রোধের বশে বলে ফেলেছেন। হুম তখন সেই জন্য আমার দেখা যাচ্ছে ট্রুথফুলনেস, কত আমাদের ট্রুথফুলনেস এর উপর জোর দেওয়া হয়। সত্য, হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ ভগবান স্বয়ং বলেছেন যে কলিযুগে সত্যিই তপস্যা, আর কোন তপস্যা নেই। তো সত্য কথা বলতে বলতে ভগবান লাভ হয়, আর যে সত্যতে থাকে না তার ধীরে ধীরে সব চলে যায়, ভগবান পর্যন্ত চলে যায়। সত্যতে আমাদের থাকতেই হবে। ওখানে সত্য কথা বলার অনেক 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 মেরিটস আছে। মিথ্যে কথা বলে আমাদের মঞ্চ অনেক কিছু ক্ষতি হয়ে যায়, মিথ্যে কথা বললে অলক্ষী আসে, সত্য কথা বললে অলক্ষী চলে যায়, এসব একটা আমার পরে দেখবো জিনিসগুলো। তো এবার আমার বাবার কাছে গিয়ে বললেন, এবার বাবা তো শুনে আকাশ থেকে পড়ছেন, এ আবার কি, আমি তো এরকম ভাবে ভেবে বলিনি, পারমিশন তো মানে দিচ্ছেনই না। না আমি তো এরকম ভাবে বলিনি, এবার মনে খুব দুঃখ পেয়ে গেছেন, এরকম কেন বললাম, হয়তো এরকম ভাবে ভাবছেন। তখন নচিকেতা ওনার বাবাকে এই কথাগুলো বলছেন, শ্লোক মন্ত্র নাম্বার 6। নচিকেতা বাবাকে এই কথাগুলো বলছেন, বাবার যে মনে যে কষ্ট হচ্ছে সেটাকে নিবারণ করার জন্য। নচিকেতা তখন কি হলো, ওর বাবা যদিও গুরুস্থানে আছেন, কিন্তু এই ক্ষেত্রে নচিকেতাই হয়ে গেল গুরু, নচিকেতা হয়ে গেল গুরু। কি বলছেন নচিকেতা, অনুপশ্য যথা পূর্বে প্রতিপশ্য তথা পরে, সস্যমিব মার্ত্যঃ পচ্যতে সস্যমিব অজায়তে পুনঃ। এই তখন নচিকেতা ওর বাবা যখন রাজি হচ্ছে না, এগুলো কিন্তু আমাদের ধরে, কারণ এই পরের শ্লোকটার সঙ্গে লিঙ্ক আছে। বাবা যখন রাজি হচ্ছে না তখন নচিকেতা কি বললেন বাবাকে, বললেন তুমি রাজি হচ্ছ না, তোমার অনুপশ্য যথা পূর্বে অনুপশ্য, তোমার পূর্বপুরুষেরা কি করেছে দেখো, কোনদিন কথার খেলাপ করেছে? পশ্য, পশ্য মানে তুমি দেখো, অনুপশ্য মানে, অনু মানে হচ্ছে পশ্চাৎ, মানে বারবার রিপিটেশনকে অনু বলা হয় actually। যেমন অনুগীতা, গীতার যদি আবার রিপিটেশন হয় সেটাকে অনুগীতা বলা হয়। যেমন অনেক কিছু আছে, অনুবাদ, বাদ হলো সেটাকে অনুবাদ, বাদের রিপিটেশন হলো একটা অন্যভাবে, অনু মানে রিপিটেশন সংস্কৃত। তো অনুবাদ বারবার তুমি দেখো, তোমার পূর্বপুরুষ যথা পূর্বে, তোমার পূর্বপুরুষেরা কি করেছেন একটা জিনিসগুলো একবার দেখো, অনুপাস্য যথা পূর্বে। হম আর তার মানে কি, তোমার লুক অ্যাট ইউর ফোর ফাদার, তোমার আগের কেউ সত্য ভঙ্গ করেনি, আর তুমি যেটা করছো সেটা হচ্ছে যজ্ঞশালায় হচ্ছে ব্যাপার। আর একটা কি বলে, প্রতিপশ্য তথা পরে, আর যারা তোমার সঙ্গে সঙ্গে, তোমার সমসাময়িক যারা আছে, তোমার যে ঋষি বন্ধুরা আছে, কি তোমার পরে পরে যারা তোমার হয়তো বাপ জ্যাঠারা এখন যারা যারা বেঁচে আছে তাদের দিকে তাকিয়ে দেখো,
কি দেখছো? তারা কখনো সত্য ভঙ্গ করেনি। তাহলে তুমি কেন এটা ভঙ্গ করতে যাচ্ছ? আফটার অল এই যে জীবনটা, হ্যাঁ, এটা কি সস্যমিব মর্তে পাচ্ছাতে, মর্তে মানে এই মর্তলোকে দুদিনের জীবন এটা। এই মরণশীল মানুষগুলো এই শস্য, শস্য মানে হচ্ছে ওই ধান গম, এগুলোকে শস্য বলা হয়, ওগুলো বনস্পতি নয়। শস্য মানে কিছুদিনের জন্য থাকবে, আবার সঙ্গে সঙ্গে মরে যাবে। আমাদের অবস্থা হচ্ছে তাই, কিছুদিনের জন্য আমাদের জীবন ধারণ করি, তারপরে আবার আমরা চলে যাই। তো মর্তে পাচ্ছাতে, পাচ্ছ মানে কুকিং, আমাদের মানুষগুলোকে রান্না করা হয় শস্যের মতো, মানে জন্ম নেয় আবার শস্য অজায়াতে পুনাদের, আবার শস্যগুলো মরে যায়, আবার শস্যের জন্ম হয়, আবার মরে যায়। কেন তুমি এই যে একটা কি বলবো টেম্পোরারি একটা শরীর নিয়ে কেন তুমি ভাবছো? তুমি যখন মুখে কথা বলেছো কথাটাই সব, তার মানে ভাবতে পারা যায় একটা সত্যের উপরে কতটা জোর দেওয়া হচ্ছে আমাদের শাস্ত্রে, ভাবা যায় না এই জিনিসগুলো। এটা কিন্তু এই প্রথম চ্যাপ্টারটা যেটা ইন্ট্রোডাকশন, এইগুলো কিন্তু এগুলো শিখতে হচ্ছে আমাদেরকে। তারপরে আসল উপনিষদটা এখনো শুরু হয়নি, ওটা হবে, ধীরে ধীরে হবে। তো এবার এই যে ওর বাবাকে বারবার করে বলছে তুমি সত্য, ওর বাবা তো নিশ্চয়ই বুঝতে পারছে ব্যাপারটা, হ্যাঁ ওকে যখন বলেছি সত্য রক্ষা করতেই হবে, যাই হোক যেমন করে হোক বলেছি। তখন অনেক করে বোঝানোর পরে শস্যমিও মর্ত্যম পচ্যতে মানে উইদার হবে, একটা হচ্ছে যেমন শস্যটা যেমন আস্তে আস্তে মরে যায়, তেমনি আবার গজায়, গাছটা মরে যাবে আবার গজাবে খুব তাড়াতাড়ি 2-3 মাস, আবার মরে যাবে আবার গজাবে। তেমনি আমাদের অবস্থা, সেটা তো একদম পুরো ফ্লিটিং, টেম্পোরারি, একদম ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য তুমি কেন এত আরাম করছো? আমার জীবন, তুমি সত্য রক্ষাটা বড় না এটা বড়? তখন বাবা বুঝতে পারছে। তো তুমি আগেকার থেকে তোমার পূর্বপুরুষের দিকে তাকিয়ে দেখো, কেউ সত্য রক্ষা থেকে ভঙ্গ করেছে, সত্য ভঙ্গ করেছে। আর তুমি এখনকার দিনে তোমার সঙ্গে সঙ্গে যারা সমস্যা হয় তাদের দিকে তাকিয়ে দেখ, প্রতিপশ্চ তথা পরে, প্রতিপশ্য, প্রতিপশ্য মানে দেখো, অনুপশ্য প্রতিপশ্য দুটো মানেই দেখো। অনুপশ্য মানে বারবার দেখো, প্রতিপশ্য মানে ভালো করে এই দেখো প্রতিপশ্য। দেখার পরে তখন এবার ওটা ওনার বাবা ঠিক ঠিক করে বুঝতে পারলেন, হ্যাঁ সত্য রক্ষা তো করতে হবে, বিশেষ করে আবার বললাম তো কনটেক্সটটা কিরকম, যজ্ঞশালাতে। তখন এবার নচিকেতা কোথায় যাচ্ছেন? যমলোকের দিকে যাত্রা শুরু করলেন। কিভাবে গেলেন? কিভাবে গেলেন মানে হয় ওনাকে ওখান থেকে শরীর ছেড়ে দিয়ে চলে যেতে হবে, নয় কোনো একটা মন্ত্র শক্তির বলে যেতে হবে। এমনকি ওই হরিদ্বারের ওখানে একটা জায়গা আছে, একটা বড় টানেলের মতো, ওখানে বলা হয় নাকি ওই ওই রাস্তা দিয়ে নচিকেতা গেছিলেন যমলোকে। একটা টানেলের মতো দেখায় ওটা, অনেকে আছে ফটো তুলবে ওটা, ওই ওটা হয়তো হতে পারে ওসব জায়গা। এখন বললাম তো এটা কি সত্যি ছিল? সত্যি হয়তো হতে পারে। এবার এখনো পর্যন্ত আমরা দেখেছি নচিকেতা কি ব্রাহ্মণ নয়, এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। এবার বলা হবে নচিকেতা হচ্ছে ব্রাহ্মণ ছিলেন। পরের শ্লোকটা, পরের মন্ত্রটা আমরা করছি। বৈশ্বানর প্রবিশতি অতিথির ব্রাহ্মণো গৃহান তস্যৈতাম শান্তিম কুর্বন্তি হরবৈবস্বতোদকম। তার মানে নচিকেতা যখন গেলেন, গিয়ে দেখেন যে যমধর্ম রাজা বাড়িতে নেই, আউট অফ স্টেশন। হতেই পারে তখনকার দিনে তার হোয়াটসঅ্যাপে মেসেজ করে যেত না যে আমি আসছি তুমি থাকো, কিংবা ফোন টোন কিছুই ছিল না, তখন চলে গেছেন ওখানে। অতিথি, অতিথি মানে ওরকম অতিথি, তিথি নক্ষত্র দেখে যিনি না আসেন তাকে বলে অতিথি। তো এবার উনি গেছেন যমধর্মরাজের বাড়িতে, গিয়ে দেখেন ওই যমরাজ তখন বাড়িতে নেই। তাহলে কোথায় গেছেন? কোথাও একটা গেছেন কাজেতে, কারণ যম তো খুব বিজি লোক, প্রচুর কাজ, এখানে সেখানে হয়তো গেছেন। তো কদিনের জন্য? 3 দিন। যাওয়ার পরে বা যখন একটা ব্রাহ্মণ এসছে বাড়িতে, যদিও যমরাজ নেই, তবু বাড়িতে অন্য লোকেরা আছে। অন্য লোকেরা কিরকম সংস্কারী ছেলে, একটা বাচ্চা ছেলে, হ্যাঁ, অন্য লোকেরা ওনাকে ডেকে ওয়েলকাম করেছিল, কিন্তু উনি বললেন না, যেহেতু যমরাজ যে বাড়ির যে ওনার, সে যখন নেই, সেই বাড়িতে আমি এখন যাব না, ওয়েট করবো, আমার কোনো অসুবিধা হচ্ছে, অপেক্ষা করতে তো কোনো অসুবিধা নেই আমার। আমার যদি অসুবিধা হয় তখন আর সাহায্য চাইবো তোমাদের কাছ থেকে। এই কিন্তু এইগুলো সব মরালিটি আমাদের জানতে হবে। কারোর বাড়িতে যেতে হবে, যদি কোনো ওনার থাকে, যদি অন্যের বাড়িতে যাই, ধরো আমরা আমি হয়তো কারোর বাড়িতে গেলাম, গিয়ে দেখি সে নেই, অন্য লোকেরা আছে, তখন কিন্তু সেই বাড়িতে যাওয়া উচিত নয় একদম। এই কারণে শাস্ত্র আমাদেরকে শেখাচ্ছে জিনিসগুলো। ওনার না থাকলে সেই বাড়িতে কখনোই যেতে নেই, যদি বাড়িটা
অচেনা মানে জানাশোনা না হয়, এটা আমার মাথায় রাখতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওনাকে আমি যাচ্ছি মানে বাড়িটা যে ওন করে, সেই জন্য বলা হয় এই যে যেমন মঠে যারা আসে, ঠাকুরের বেলুড় মঠে অনেকে আসে, আমাদের এখানকার ওনার কিন্তু ঠাকুর আছে, ঠাকুরের কাছে গিয়ে দেখা করতে হয় সবার আগে, হ্যাঁ আমি এসেছি, তখন অন্যরা সব সাধুরা আছে তার কাছে গিয়ে দেখা করতে হয়। সেই জন্য বাড়ির যদি কেউ ওনার না থাকে, সেই বাড়িতে কখনোই যেতে নেই। এগুলো কিন্তু আমরা উপনিষদ থেকে এই জিনিসগুলো আমরা শিখতে পাচ্ছি ধীরে ধীরে। তো তখন ওনার তখন না থাকলে যেতে নেই। যদি আমার কোনো ফ্রেন্ডের বাড়ি যাই, সে ফ্রেন্ডের হয়তো সেই দিন বাবা নেই বাড়িতে, বা ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে না। ও তো বলে জানাশোনা থাকলে অসুবিধা নেই, তো ফ্রেন্ড মানে জানাশোনা তো, এটা তো অচেনা বাড়ি। যমরাজ কাকে দেখেছে নাকি ও কখনো? অচেনা বাড়ির কথা বলা হচ্ছে, জানাশোনা থাকলে তো যখন খুশি যাওয়া যেতে পারে, নিজের বাড়ির মতোই প্রায় হলো। তো জানাশোনা না থাকলে কখনো ঢুকতে নেই, এমনকি ডাকলেও যেতে নেই, এটা হচ্ছে কথা। নচিকেতাকে ওয়েলকাম করা হয়েছিল। হ্যাঁ ওনার মানে ওনার মানে তো ওই বাড়ির স্ত্রীও হতে পারে, মানে ওই বাড়ির মাও হতে পারে, তাই না? হ্যাঁ, এবার ইউজুয়ালি যে এবার বাড়ির যে গৃহকর্তা সাধারণত পুরুষেরা হয়, মাও ওনার হতে পারে, অসুবিধা নেই, কিন্তু গৃহকর্তার তো নেই, তো সেই জন্য এবার। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন গৃহকর্তা নেই তখন ওই বাড়িতে হয়তো মহিলারাই আছে, তখন নচিকেতা হয়তো গিয়ে ওনার দিক থেকেও ডিস্টার্ব হতে পারে, এনার দিক থেকেও ডিস্টার্ব হতে পারে। হুম। ওনার মানে সেক্ষেত্রে মানে গৃহকর্তার কথা বলা হয়েছে, সেই জন্য ওই ক্ষেত্রে কখনো। আর ওনার পারপাসটা কি, ওনার কার সঙ্গে দেখা করতে গেছেন? উনি দেখা করতে গেছেন যমরাজের সঙ্গে। শুধু বাড়িতে গিয়ে কেন বেকার ওখানে গিয়ে 3 দিন থাকবে অন্যের বাড়িতে গিয়ে, এটা হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু একটা ছোট্ট এথিক্যাল অ্যান্ড মরালিটির মধ্যে পড়ছে জিনিসগুলো। আমাদের যাদের কোনো সেন্স নেই তারা হুড় করে গিয়ে ঠিক আছে আমি বাড়ি থেকে থাকি, নচিকেতা না, এমনকি খাবারও খাননি আর জলও খান। ওদের তো উপোস করে অভ্যেস আছে, তখনকার দিনে সবাই গায়ত্রী করতে ব্রাহ্মণ। তাহলে এবার তারপরে কি হয়েছে, 3 দিন পরে ধর্মরাজ তখন ফিরেছেন বাড়িতে, বেরোতে নচিকেতা বাইরে ওয়েট করছে, বাড়িতে ভিতরে ঢুকে তখন বাড়ির লোকেরা সব কি বললো, এটা হচ্ছে এই 7 নম্বর মন্ত্রটা যেটা আমরা করলাম, যে বাড়ির লোকেদের কথা। বাড়ির লোকেরা যমরাজকে বলছেন, কি বলছেন, যে বৈশ্বানর প্রবিশতি, ব্রাহ্মণকে অগ্নি দেবতার সঙ্গে তুলনা করা হয়, কারণ ব্রাহ্মণের এত জ্ঞান। হ্যাঁ, অতিথি ব্রাহ্মণাহ গৃহান, গৃহান মানে গৃহতে, একটা গৃহতে, গৃহান দ্বিতীয় বহুবচন, গৃহতে ব্রাহ্মণ যখন প্রবেশ করে অতিথি হয়ে, সে কিভাবে প্রবেশ করে, বৈশ্বানরা মানে আগুনের মতো প্রবেশ করেছে। সেই ব্রাহ্মণকে 3 দিন বাইরে বসিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এবার এখানে মনে করতে হবে, ব্রাহ্মণের কথাটা বলা হলো, এবার ব্রাহ্মণ মানে কিরকম ধরনের ব্রাহ্মণ, এটা সম্বন্ধে একটু বলা উচিত। ব্রাহ্মণ মানে, আমরা এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, ব্রাহ্মণ মানে কি, যার মধ্যে গুণ ব্রাহ্মণ আছে আর কর্ম ব্রাহ্মণ আছে। জাতি ব্রাহ্মণ, জন্মগত ব্রাহ্মণটাকে ধরা হয়নি, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগত ব্রাহ্মণটাকে বলেননি। তাহলে গুণ মানে কি কি গুণ, ভগবদ গীতাতে 18 অধ্যায়তে 9টা গুণ যার মধ্যে থাকে তাকে ব্রাহ্মণ বলা হয়। নটা গুণের কথা বলা হয়েছে, এখানে গুণ ব্রাহ্মণের কথাই বলা হয়েছে। যেমন সম দম, এটা আমরা ওইগুলো সমটা কি দমটা কি আমরা এখনো পড়া হয়নি, পরে বলবো। তপহা, শান্তি, শান্তি মানে ক্ষমা করার ক্ষমতা, সকলের ক্ষমা করার ক্ষমতা থাকে না, একটা কিছু করলো আমি তাকে রিভেঞ্জ নিতে হবে, কিন্তু ক্ষমা করার ক্ষমতা থাকতে হবে। দেন শৌচা, আর্জবম, জ্ঞানম, এগুলো সব আছে, বিজ্ঞানম, আস্তিক্যম, এই হচ্ছে 9টা জিনিস। আর্জবম মানে স্ট্রেট ফরওয়ার্ডনেস, একটা ক্রুকেটনেস লুকিয়ে চুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না ব্রাহ্মণরা, সরল ভাবে কথা বলে দেয়, এই ব্রাহ্মণের কোয়ালিটি। সম মানে বাইরের ইন্দ্রিয়, ভিতরের মনটাকে সংযম করাটাকে সম বলা হয়। আর দম মানে বাইরের যে ইন্দ্রিয় গুলোকে, যেমন চোখে আমি কিছু খারাপ জিনিস দেখবো না, ওটাকে দম বলা হচ্ছে। সম, দম। আর হচ্ছে শৌচ মানে সে পরে মনে ভিতরে বাইরে শৌচ থাকবে। এই 9খানা কোয়ালিটির কথা ভগবদ গীতাতে বলেছে এই 3 চ্যাপ্টারে। আর ভগবান শঙ্করাচার্য যখন ভাষ্য লিখছেন, আর এই কথাটা, কোন কথাটা, 4র্থ অধ্যায়তে একটা শ্লোক আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই 4টে বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আমি সৃষ্টি করেছি, চাতুর্বর্ণ্যম মায়া সৃষ্টম, আমার দ্বারাই সৃষ্টি হয়েছে।
কেন আমি কিভাবে সৃষ্টি করলাম? গুণ আর কর্মের ভিত্তিতে আমি এই বর্ণ গুণকর্ম বিভাগ আসা চাতুর্বর্ণে মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ আসা, গুণ আর কর্মের দ্বারা ভিত্তি করে আমি 4টে বর্ণ সৃষ্টি করলাম। এবার কি গুণ? তো আমরা জানি 3টে গুণ, সত্য রজো তম। ব্রাহ্মণের গুণ হচ্ছে কি? সত্যগুণ সবার উপরে থাকবে। সত্যগুণ থাকার লক্ষণগুলো কি? না, সবচেয়ে আগে লক্ষণ, সত্যগুণের লক্ষণ কি? আনসেলফিশনেস, নিঃস্বার্থপরতা। তার মানে যার মধ্যে নিঃস্বার্থপরতা আছে তার মধ্যে ডেফিনেটলি ধরতেই হবে সত্যগুণ হয়েছে, নাহলে হবে না। পশুবৃত্তি, মানুষ বৃত্তি আর দেববৃত্তি, 3খানা বৃত্তি আমাদের আছে। পশুবৃত্তি মানে একটা ধর আমি খাবার পেলাম, ভালো খাবার, আমি যেটা পছন্দ করি, আমের সিজনে একটা পাকা আম পেলাম, খুব ভালো হিমসাগর আম কিংবা অন্য কিছু একটা ভালো জিনিস যেটা আমি পছন্দ করি, পেলাম। এবার আমার সঙ্গে আরো কয়েকজন আছে। পশুবৃত্তিটা কি? যে আমি আগে খেয়ে যেটা বেঁচে থাকবে সেটা অন্যদেরকে দেবো, এটা হচ্ছে পশুবৃত্তি। আর মানুষের বৃত্তিটা কি? যে আমিও নেবো আর ওদেরকেও দেবো, হাফ হাফ করে ভাগ করে নিলাম। আর দেববৃত্তিটা কি? আমি আগে ওদেরকে দেবো, যদি কিছু বেঁচে থাকে তখন আমি খাবো, এটা হচ্ছে দেববৃত্তি। এই লাস্টের বৃত্তিটা একদম খুব সত্যগুণ না থাকলে হয় না, দিতেই চায় না কেউ। দেখা যায় কিছু কিছু বাচ্চাদের মধ্যে এই গুণটা পাওয়া যায়, অন্যকে আগে দিয়ে নিজে খাবে না, কিন্তু অন্যকে দিয়ে দেবে। ওই বাচ্চাগুলোকে কিন্তু মায়েদেরকে কিংবা বাবা মাদেরকে খুব মানে এই গুণগুলোকে বেশি করে এনকারেজ করা দরকার। ওই বাচ্চা মানে একটা জিনিয়াস বাচ্চা, কিন্তু যে বাচ্চাটা করতে ইউজুয়ালি বাচ্চারা কি করে, আমি কাউকে দেবো না, এইভাবে একটা বাচ্চাদের মধ্যে মন থাকে, আমি কাউকে দেবো না, আমার কাছে থাকবে, এটা জেনারেল ক্যাটাগরি। কিন্তু কিছু কিছু বাচ্চা থাকে, তারা কিন্তু সবার আগে অন্যকে দিতে চায়, তার মানে ওরা কিন্তু জিনিয়াস। ওই কোয়ালিটিটাকে কখনোই সাপ্রেস করা উচিত নয় মা বাবার দিক থেকে, কখনোই উচিত নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। ছোটবেলা থেকে ট্রেনিং শুরু হয়, কিন্তু ট্রেনিংটা শুরু হয় এমনকি গর্ভে থাকার সময় থেকে, ওই মা বাবার ট্রেনিং দিতে হবে। তো এবার এই ব্রাহ্মণের প্রথম কি কোয়ালিটি কি? সত্যগুণ থাকবে। তার মানে ব্রাহ্মণরা সবার আগে আনসেলফিশ হবে। তার মানে যে ব্রাহ্মণের গলায় পৈতে আছে অথচ আনসেলফিশনেস নেই, সে শুধু গলায় পৈতেটাই পড়েছে, সে ব্রাহ্মণ নয়। আমাদের দেশে এটাই কিন্তু ছিল নিয়ম, জন্মগতভাবে ব্রাহ্মণটাকে ব্রাহ্মণ ধরা হতো না। এটা বারবার মহাভারততে আছে। যুধিষ্ঠির কে প্রশ্ন করছেন, যক্ষ প্রশ্ন আছে, যক্ষরা মানে ওই আমরা বন পর্বতে আছে, কে ব্রাহ্মণ? তখন যুধিষ্ঠির একই কথা বললেন, যার মধ্যে গুণ আছে, কর্ম আছে। এই গুণকর্ম দিয়ে আমাদের কিন্তু এই বর্ণগুলো ডিটারমিন করতে হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু সবসময়। এবার যার মধ্যে সত্যগুণ থাকবে, তারপরে পরের স্টেপটা হচ্ছে রজগুণ। রজগুণও আছে, কারণ কাজ করতে হবে, কাজ করতে গেলে রজগুণ লাগবে। কিন্তু যেই কাজগুলোই করুক, সেই কাজগুলো হচ্ছে অন্যের জন্য ব্রাহ্মণ করে সবসময়। তার মানে সত্যগুণ প্রিডমিনেন্ট, তারপরে রজগুণ, অন্যের জন্য কাজ করবে সে। তা ব্রাহ্মণে কি কাজ করে? ব্রাহ্মণরা সাধারণত এই যে আমাদের যে কালচারটাকে প্রিজার্ভ করতে চায়, যারা খুব কালচার প্রিজার্ভ করতে চায় তারা কিন্তু ব্রাহ্মণ কোয়ালিটি তাদের। এই যেমন উপনিষদ পড়ছি আমরা, এটা কিন্তু ব্রাহ্মণরাই এই জিনিসগুলো করে। তার মানে বললাম তো, তখনকার দিনে মেয়েদেরও উপনয়ন হতো, উপনয়ন সেরিমনি হতো, গায়ত্রী জপ করা হতো, সবই করা হতো, মেয়েদেরকে দিয়ে করানো হতো। তো এবার আমাদের সমাজটা এমন ছিল, কেউ যদি আচ্ছা পরে আগে ভাগগুলো আগে বলে দিই। সপ্তগুণের প্রিডমিনেন্স থাকবে, আর রজগুণ থাকার জন্য সেটা তমগুণটা সবার শেষে। তমগুণ তো 3টে গুণই আমাদের মধ্যে আছে। সত্যগুণ মানে যে পুরোটাই সত্যগুণ, পুরোটা সত্যগুণ লাগবে। এই যে আমরা ঘুমোচ্ছি, এটা কিন্তু তমগুণের থেকে ঘুমটা হয়। ঘুমটা দরকার শরীরে, তমগুণ থেকে হয়। এবার সত্যগুণ আর রজগুণ হচ্ছে দুটো মেন থাকবে, সবার উপরে সত্যগুণ, তারপরে রজগুণ। তখন সে ব্রাহ্মণের কোয়ালিটি ম্যানেজ করতে পারবে। কি কি কোয়ালিটি? সে নিজে কালচারালি সে হাই থিঙ্কিং হবে, সে কারো কিছু ঝামেলা টামেলা খুব একটা পছন্দ করে না, ঝগড়া করা পছন্দ করবে না, সে চুপচাপ ভাবে নিজের জব ধ্যান করবে, তপস্যা করবে, এইসব করবে। 6টা কাজ বলা হয়, পাঠনম ইয়াজনম দানম প্রতিগ্রহা, ওইগুলো পরে আমরা দেখতে পাবো। তো এবার যাগযজ্ঞ করবে, পূজা আর্চা করবে। ব্রাহ্মণরা কিন্তু কখনোই কারোর আন্ডারে কাজ করতে কারো উচিত না, কারোর আন্ডারে কাজ করলে সে আর ব্রাহ্মণ হলো না। কারণ যখনই আমি কারোর আন্ডারে কাজ করব, তখন আমার মধ্যে ইন্ডিপেন্ডেন্স একটা ভাব চলে যায়, ডিপেন্ডেন্স ভাব। বিশেষ করে কর্পোরেট কোম্পানিতে তো সেটাই হয়, কর্পোরেট সেক্টরে আমার তো নিজের কোনো সেই থাকে না, বস যা বলবে সেটাই শুনতে হবে, না বললে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। সেই জন্য ব্রাহ্মণরা ইন্ডিপেন্ডেন্ট, বেদের ওপর, ঈশ্বরের উপর ডিপেন্ড করে। সেই জন্য তখনকার দিনে
ব্রাহ্মণেরা খুব গরিব হতো, খুব গরিব। ব্রাহ্মণদেরকে যে বলা হয় ব্রাহ্মণরা অন্যদেরকে শোষণ করে, কিভাবে শোষণ করছে? ব্রাহ্মণদের তো টাকা পয়সা নেই, লোকবল নেই, সবচেয়ে গরিব হচ্ছে মানে ওপরের দিক থেকে দেখতে গেলে এমনকি শূদ্র থেকেও গরিব ব্রাহ্মণ। কি করা যাবে? তখনকার দিনে বৈদ্য আর শিক্ষক এই দুটো প্রফেশন সবচেয়ে বেশি গরিব থাকতো। কারণ নিয়ম আছে আমাদের শাস্ত্রতে, কাউকে চিকিৎসা করে তার কাছ থেকে কখনোই টাকা পয়সা নেওয়া হতো না। ব্রাহ্মণ কাউকে পড়িয়ে কখনোই টাকা পয়সা সে ডিমান্ড করতে পারবে না। যারা পড়ানোর কাজ করে টিচার, তারা কিন্তু অ্যাকচুয়ালি ব্রাহ্মণ, কিন্তু যখন সে টাকা নেবে সে আর ব্রাহ্মণও রইল না। তাহলে এবার কোশ্চেন উঠবে, তার ফ্যামিলিটা তাহলে কিভাবে চলবে? তার ফ্যামিলি চলবে, ওখানকার লোকাল গভর্নমেন্ট আছে কিংবা রাজা আছে, সে ব্রাহ্মণদেরকে ফ্যামিলি চালাবে, কিংবা শিষ্যরা আছে কিছু দিতে দেবে, চাল ডাল এসব দিয়ে যাবে, ওতেই ব্রাহ্মণের সংসার চলে যাবে। ওইভাবে ব্রাহ্মণ আগেকার দিন আমি নিজে চোখে দেখি ছোটবেলায় কত বড় বড় তার ব্রাহ্মণ বাড়িটা, একদম মাটির বাড়ি, মাটির বাড়ি খুব সুন্দর আছে, ব্রাহ্মণ চলছে। এবার যখনই ভিতরে আমাদের মধ্যে রজগুণ তমগুণ এগুলো বেশি বেড়ে যাবে, তখনই কিন্তু আমরা ব্রাহ্মণ থেকে চ্যুত হয়ে গেলাম সঙ্গে সঙ্গে। এটা ব্রাহ্মণের কোয়ালিটি। আর ক্ষত্রিয়ের কি কোয়ালিটি? গুণ, কিন্তু গুণের পরে কর্ম, কর্মটা পরে বলছি। ক্ষত্রিয়ের কি কোয়ালিটি? রজগুণের প্রিডমিনেন্স, রজগুণ। কিন্তু তারপরে লেভেলটা হচ্ছে সত্য। এই জন্য ক্ষত্রিয়রা প্রচন্ড ব্রাহ্মণের থেকে 10 গুণ 20 গুণ বেশি কাজ করতে পারে। যেমন মিলিটারি, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেটরস, মিনিস্টার্স, এগুলো সব ক্ষত্রিয় ক্যাটাগরি, প্রচন্ড কাজ করতে পারে। মানে আমরা অত কাজ ভাবতেই পারবো না, কিন্তু প্রত্যেকটা কাজ ওদের পরের জন্যই করতে হবে। এটা হচ্ছে ক্ষত্রিয়ের মানে ক্যারেক্টারিস্টিক্স। মিলিটারিরা কখনো নিজের জন্য চিন্তা করতে পারবে না, পুলিশ কখনো করতে পারবে না, মিনিস্টার্স কখনো করতে পারবে না, ব্যুরোক্র্যাটস কখনো চিন্তা করে না, করা উচিত নয়। এবার যেটা যখন করে সে শূদ্রেরও অধম হয়ে যায়। তো এবার এই হচ্ছে কি বলবো, ক্ষত্রিয়ের ক্যাটাগরি। এগুলো ভগবান শ্রীকৃষ্ণ ক্লিয়ারলি ভেঙে বলেছেন, 4th চ্যাপ্টারে আছে, আবার 18 চ্যাপ্টারেও আছে। ক্ষত্রিয়ের কি কার্য, ব্রাহ্মণের কি কার্য, ক্ষত্রিয়ের কার্য। তার মানে কি, সব এই দুটো ক্যাটাগরি আমরা দেখলাম অপরের জন্য শুধু ভাবে। ক্ষত্রিয়রা অপরের জন্য ভাবে, ব্রাহ্মণেরা অপরের জন্য ভাবে। এবার অপরের জন্য যখন সে ভাবছে, ন্যাচারালি তার পজিশনটা একটু ওপরের দিকে হবে। যে ওপরের জন্য ভাবছে, নিজের জন্য ভাবছে না, তাকে সবাই ভালো চোখে দেখবে, তাকে সবাই শ্রদ্ধার চোখে দেখবে, সম্মানের চোখে দেখবে। সেই জন্য ব্রাহ্মণকে খুব সম্মানের চোখে দেখা হতো তখনকার দিনে। ওটাই একমাত্র অ্যাডভান্টেজ। টাকা পয়সার দিক থেকেও অ্যাডভান্টেজ নেই, স্ট্যাটাসের দিক থেকেও কোনো অ্যাডভান্টেজ নেই। অ্যাডমিনিস্ট্রেশনও চালাতে পারতো না কিছুই ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ আবার সব জানে, অন্যকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারে। চাণক্য চন্দ্রগুপ্তকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন, সবকিছু করতেন। যদিও চাণক্য মন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু উনি কখনো ব্রাহ্মণ বলে ওই মন্ত্রীর মতো করে ওই রাজপ্রাসাদে থাকা এসব কখনোই পছন্দ করতেন না। দ্রোণাচার্য ব্রাহ্মণে যুদ্ধ করলেন কুরুক্ষেত্রের সমরে, ওটা কিন্তু কখনোই ব্রাহ্মণে যুদ্ধ করা উচিত নয়। যুদ্ধ শেখাবে, কিন্তু যুদ্ধ করা চলবে না। অভ্যাস করতে পারবে, যুদ্ধ করা চলবে না, রিয়েল ব্যাটেল ফাইট করা চলবে না। সেই জন্য দ্রোণাচার্য পূর্বপুরুষের এসে বললেন, তুমি কি করছো, ব্রাহ্মণে যুদ্ধ করছো, আমাদের বদনাম হয়ে যাচ্ছে, আমরা তোমার পূর্বপুরুষ, তোমার সময় হয়ে গেছে, তুমি তীর ধনুক ছেড়ে দাও। দ্রোণাচার্য ছেড়ে দিলেন। তো এই হচ্ছে ব্রাহ্মণের ক্যাটাগরি, ক্ষত্রিয়ের ক্যাটাগরি। আর বৈশ্যরা কারা? বৈশ্যের মধ্যে কিন্তু সবার প্রথমে রজগুণ থাকে, প্রচন্ড কাজ করে ওরা, মানে ভূতের মতো খাটতে পারে। কিন্তু রজগুণের পরেই থাকবে তমগুণ, পরের লেভেলটা হচ্ছে তমগুণ। তমগুণ মানে সে স্বার্থপর, নিজের জন্য সব কাজগুলো, বিশাল কাজ করবে, কিন্তু কার জন্য করবে? নিজের জন্য, অন্যের জন্য নয়। তার মানে এই ক্যাটাগরি গুলো যাদের মধ্যে থাকবে, আমরা সেইভাবে তাদের নাম দেবো। এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, গুণ। আর শূদ্ররা কি? শূদ্রদের ক্যাটাগরি কি? তারা নিজের জন্য, অপরের জন্য চিন্তা করতে পারবে না, নিজের জন্য চিন্তা করতে পারবে না। সবার আগে থাকে তমগুণ, তারপরে রজগুণ, লাস্টে সপ্তগুণ থাকে। সেই জন্য সপ্তগুণটা ওদের প্রভাবিত করতে পারে না। সেই ক্যাটাগরির লোকেদেরকে শূদ্র বলা হয়। সেই জন্য তখনকার দিনে শূদ্রদের, কিন্তু তার মানে এই নয় যে একজন জন্মেছে শূদ্রের ঘরে মানে সারা জীবন শূদ্র থাকবে, কখনোই তা নয়। আমাদের সমাজ এমন ওপেন ছিল, এমন মুক্ত ছিল, তার প্রত্যেকেরই ডেভেলপমেন্টের একটা উপায় থাকতো সবসময়। আর হাইয়েস্টটা কি হলো? হাইয়েস্ট আমরা দেখলাম ব্রাহ্মণ, কারণ সে হচ্ছে বেদ তাকে রক্ষা করছে, বেদের যে জ্ঞান কাণ্ডটাকে রক্ষা করছে।
এই জন্য ব্রাহ্মণটা হচ্ছে সবার আমাদের লক্ষ্য, ব্রাহ্মণত্বের রক্ষণের জন্যই কিন্তু অবতারের আবির্ভাব হয়। ব্রাহ্মণত্ব না, ব্রাহ্মণের যে কোয়ালিটি গুলো আছে সেইগুলোকে রক্ষা করার জন্য অবতারের আবির্ভাব হয়, এটা ভগবান শঙ্করাচার্য বলেছেন। তার মানে প্রত্যেকের লক্ষ্য আমাদের কি ব্রাহ্মণত্বতে পৌঁছানো, তার জন্য সমাজটা ব্যবস্থাটা এইভাবে ছিল। কিন্তু মহারাজ, হ্যাঁ, মহারাজ তাহলে কি আগেকার দিনে যারা শূদ্র ছিলেন তারা কি তাদের এই গুণবলে ব্রাহ্মণ হতে পারতেন? অবশ্যই। নারদ স্বয়ং শূদ্র ঘরে জন্মগ্রহণ করেছিলেন, ব্যাসদেব শূদ্র ঘরে জন্মগ্রহণ করেছিলেন, জাবালা শূদ্র ঘরে জন্মগ্রহণ করেছিলেন, ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গেছিল। ব্রাহ্মণেরও ওপরে, অনেক অনেক ওপরে, ব্রহ্মজ্ঞান মানে ব্রাহ্মণেরও ওপরে। অনেক উদাহরণ আছে, প্রচুর প্রচুর উদাহরণ আছে। আর নারীদের তো কোনো কথাই নেই, নারীরা ঋষিরা ছিলেন, ঋগ্বেদে কত ঋষি আছে নারীর কথা। হ্যাঁ, তো ওই জন্য তখনকার দিনে এই সিস্টেমটা ছিল। কিন্তু ধীরে ধীরে মহাভারত থেকেই তার ডিক্লাইন শুরু হয়ে গেছে, পতন শুরু হয়ে গেছে মহাভারত থেকে। অ্যাকচুয়ালি ধর্মকে একটা বৃষভ মানে ষাঁড়ের সঙ্গে তুলনা করা হয়, ধর্ম বৃষভ বলা হয়। এবার সত্যযুগে ষাঁড়ের চারটে পায়ের উপর ভর দিয়ে ষাঁড় দাঁড়িয়ে আছে, কোনো কিছু সব অংশ ব্যালেন্সড আছে। এবার ত্রেতা যুগে একটা পা ষাঁড়ের চলে যায়, কারণ অধর্মটা অল্প করে ঢুকলো, সেটাকে ঠিক করার জন্য রামচন্দ্র এলেন। দ্বাপর যুগে দুটো পা চলে যায়, মানে ধর্মের দুটো পা চলে গেল, মানে অধর্ম ধর্ম ইকুয়াল হয়ে গেল। শ্রীকৃষ্ণ ভগবান এলেন ওটাকে আবার ব্যালেন্স করার জন্য। মহাভারত থেকে ডিক্লাইন শুরু হয়ে গেছে। একলব্যকে আমরা দেখছি, একলব্য যখন দ্রোণাচার্যের কাছে গেলেন, পুরোপুরি দ্রোণাচার্য না তোমাকে আমি শেখাবো, ডাইরেক্টলি বলে। কর্ণ যদিও ক্ষত্রিয় ঘরে জন্ম, কিন্তু পালিত হয়েছেন শূদ্রের ঘরে, কিন্তু কর্ণকে কত নিচু চোখে দেখা হলো। এবার ওইটা হয়েছিল বলেই তো শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো। এই যুগে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ বলছেন জাতপাত সব চলে যাবে ভক্তির দ্বারা। ভক্তির দ্বারা কোনো, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে কোনো জাতের কথা কিছুই বলা হয়। আমাদের এখানে মুসলমান সাধু আছে, খ্রিস্টান সাধু আছে, আর কোনো জাত কখনো দেখাই হয় না। একদম ওই ঠাকুরের প্রভাব এটা। হ্যাঁ, জাত তুলে দেওয়ার ওদের ওইভাবে যাত্রা যাবে, ভক্তির দ্বারা জাত যাবে। আচ্ছা, এবার এই কথাটা আমি কমপ্লিট করে নিই। এবার কেন ভগবান বললেন আমি এটা করেছি, তার কারণ যাত্রা একমাত্র এইভাবে যাবে, সবাই যখন ব্রাহ্মণ হয়ে যাবে তখন যাত্রা যাবে, নাহলে জাত কিভাবে, কোনোভাবেই যাবে না। আর আমাদের গুণটাকে আমি কন্ট্রোল করবো কিভাবে? গুণ তো এইভাবেই চলবে। এইভাবে করলে কি হবে? গুণের দ্বারা বলা হলো। এবার কি হচ্ছে? কর্ম। তাহলে কি সত্য যুগে আবার সবাই মানে সত্য যুগে সেই ব্রাহ্মণত্ব সবাই লাভ করবে, আবার অবশ্যই। যখন সত্য ওই জন্য যুগের তো পরে স্বামীজি ত্রেতা ওই যুগ শূদ্র, আসবে তখন যারা শূদ্র বংশীয় তাদেরকে ডেকে সব স্বামীজি শিষ্যকে বললেন, তুই তুই ওদেরকে পৈতে দিয়ে দে, গায়ত্রী মন্ত্র দিয়ে পৈতে দে। স্বামীজি ডেকে করলেন না, ওটা দেখিয়ে দিলেন স্বামীজি। হ্যাঁ, এই জন্য বললাম তো আমরা ওই জন্য কি হতো। আচ্ছা, এবার এই কথাটা আমি শেষ করে দিই। এবার শূদ্রের মধ্যে যেহেতু তমগুণটা বেশি, সে জানেও না নিজের কাজটা কিভাবে, নিজেকে কিভাবে উপকার করতে, অপরের কিভাবে উপকার করতে হবে। সেই জন্য শূদ্রদের সবসময় একটা গাইডেন্স দরকার। তারা গাইড করবে, ওই বিশেষ করে ক্ষত্রিয় আর ব্রাহ্মণ। বৈশ্যরা গাইড করতে পারবে না, কারণ বৈশ্যরা নিজেরাই তো স্বার্থপর। ব্রাহ্মণ আর ক্ষত্রিয় দুজন মিলে শূদ্রকে গাইড করবে, গাইড করে করে তাদের শেখাবে। এবার সেই জন্য শূদ্রদের কি কি কাজগুলো করা দরকার, যেই কাজে আমার খুব একটা ব্রেন লাগে না, যেমন সেবা কাজ, এই কাজগুলো শূদ্রদের করতে হতো। করতে করতে যখন চিত্ত শুদ্ধি হবে, তখন সেখান থেকে শূদ্র ব্রাহ্মণত্বতে পৌঁছে যাবে। সেই জন্য শূদ্রদেরকে, আমার পড়েছি, শূদ্রদেরকে বেদ পাঠ করতে দেওয়া হতো না। তার একটাই কারণ হচ্ছে কি, তার মধ্যে তো রিফাইননেস নেই। ধর আমি একজনকে, যার মধ্যে সে পড়াশোনা করেনি কিছু, তাকে হঠাৎ করে বললাম তুমি উপনিষদটা ব্যাখ্যা করো তো, উল্টো পাল্টা বরং বরং নিজের মতো করে কি ব্যাখ্যা করে দেবে, আসল জায়গাতেই যেতে পারবে না, তার গ্রাউন্ড তৈরি নেই। যখন সে চিত্তশুদ্ধি করে করে গ্রাউন্ড তৈরি হলো, তখন তুমি উপনিষদ ধরো, কোনো অসুবিধা নেই। উপনিষদ হচ্ছে পিএইচডি লেভেলে, তুমি এলিমেন্টারি লেভেলে পড়ে আছো, কিন্ডার গার্ডেন্সে পড়ে আছো, আমি বলবো আমি উপনিষদ ধরে ব্যাখ্যা করবো, কি করে সম্ভব? এই হচ্ছে কনসেপ্ট। এইভাবে সমাজটাকে একটা ডিভিশন অফ লেবার, কে কোন কাজটা করবে সেইভাবে ভাগ করে দিয়ে সমাজটাকে একটা ব্যালেন্স করে দেওয়া হবে। দেখেছিলাম যে সত্যভামা জাবানা শূদ্র ছিলেন, উনি তো ছোটবেলাতেই বেদ পাঠের অধিকারী হয়েছিলেন, ওনাকে গুরু উনি গৌতমের দিয়েছিলেন। কাছে গেলেন, গৌতম অ্যাকসেপ্ট করলেন। গৌতম জিজ্ঞেস করলেন তোমার তখনকার দিনে গেলে বাবার পরিচয় দিতে হতো। তখন উনি বললেন আমার বাবার পরিচয় জানি না, আমি মায়ের পরিচয় জানি। কারণ ওর মা ওইভাবে, ওনার জীবিকা ওরা ভাবছিল, বাবার কোনো পরিচয় থাকতো, মানে ওনার মাও এরকম ভাবে থাকতো, মানে শূদ্র ঘরের এরকম, সবাই ওর মাকে এরকম। তো তখন গৌতম ওকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করলেন, কিন্তু সদ ইচ্ছা নিয়ে এসছে ঋষির কাছে, সদিচ্ছা নিয়ে এসছে। তখন সত্যকাম জাবালা উনি ব্রহ্মজ্ঞান লাভ করলেন, ছান্দোক্য উপনিষদে আছে। খুব
গরু দেওয়া হলো, গরুগুলোকে তুমি চড়িয়ে এই গরুগুলো নিয়ে যাও, যখন গরুগুলো 1000 হবে তখন তুমি ফিরে আসবে। বনে চড়াতে গেল, অনেক ওটা অন্য ঘটনা। যাই হোক, এবার আমরা দেখছি এইটা সমাজে কতটা দরকার। এটা যথেষ্ট দরকার, তার কারণ সবাই সব কাজ করতে পারে না, তাদের টেন্ডেন্সি অনুযায়ী করে। সেই জন্য ভগবান নিজে সৃষ্টি করেছেন এটাকে, সমাজের ব্যালেন্সটাকে মেনটেন করে। সেই জন্য কি হলো, পরে পরে আমরা এমন এটাকে আমরা সিন ক্রিয়েট করা শুরু করা হয়। যেমন একজন যদি কুমোর সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকে, ছুতোর কুমোর, কারণ তাকে এইভাবে সম্মানটাই দেওয়া হয়। আমাদের কোনো কাজ ছোট না, কোনো কাজ বড় নয়, কিন্তু আমাদের সমাজ কখনোই ছিল না এই জিনিসটা। সে এইটা ক্যাপাসিটি আছে বলে ওই কাজটা করবে। একজন রিক্সাওয়ালার যদি একটা আইএস অফিসারের সঙ্গে তুলনা করে, আইএস অফিসার রিক্সাটা টানতে পারবে রোদের মধ্যে? 2 মিনিট গেলে তো সে মাথা ঘুরে পড়ে যাবে। তাহলে আইএস অফিসার রিক্সাওয়ালার সঙ্গে সমান কিভাবে হলো? হলো না তো। আবার আইএস অফিসারের কাজটা রিক্সাওয়ালা করতে পারবে, তাহলে কেন আমি এটার সঙ্গে ওটা প্যারালাল টানবো? তুই তেন্ডুলকারকে বলি লতা মঙ্গেশকরের সঙ্গে আমি কম্পেয়ার করবো, কি করে হবে? লতা মঙ্গেশকর গান করে আর ক্রিকেট খেলে, তো ওকে যদি বলা হয় লতা মঙ্গেশকর ক্রিকেট খেলতে ভালো হলে, ক্রিকেট খেলতেই পারবে না। আর তেন্ডুলকার গান করতে ভালো, হেঁড়ে গলায় গান করবে। দুটোর সঙ্গে তুলনাটা করবো কেন আমি? ও ওখানে এক্সপার্ট, ও এখানে এক্সপার্ট। সেই হিসেবে সমাজে আমাদেরকে দেখা হতো। কিন্তু একটা বললাম না, মহাভারত থেকে ধীরে ধীরে ডিক্লাইন শুরু হয়েছে, করতে করতে এখন প্রাচীনকালে কি আনটাচেবিলিটি ছিল, মানে এটা কোনটা? একে ছোবো না ওকে ছোবো না? প্রাচীনকালে একে ছোবো না ওকে ছোবো না এরকম ব্যাপারটা ছিল এটা কখনো আনটাচেবিলিটি? কিছু ছিল না। তো বললাম এই মিডিল, এটা তো অনেক অনেক পরে এসেছে, অনেক পরে এসেছে। ওটা কখনোই ছিল না। ওটা বললাম তো, ভগবান শঙ্করাচার্য জীবনের ব্যাপারটা হয়েছিল যে আমাকে তুই সরে যায় এখানে, আমি ছুঁয়ে ফেলবো, তুই ব্রাহ্মণ ছিলেন বলে। তখন চন্ডাল, কে কাকে ছোঁয়ে? আমার আত্মা তোমাকে ছোঁবে না, আত্মা কাউকে ছুঁতে পারে না। শরীরটা তোমাকে ছোঁবে, যে শরীরটা ছোঁয়, তোমার শরীর যা বস্তু দিয়ে তৈরি, আমার শরীরও তাই বস্তু দিয়ে তৈরি। তাহলে কি ছোঁয়াছুঁয়ি কি কথা বলছে? তখন ভগবান শঙ্করাচার্য ওই চন্ডালের পায়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, করে মনীষা পাঞ্চকম বলে সুন্দর একটা স্তোত্র লিখলেন। তো ওটা আনটাচেবিলিটি এসব কখনোই ছিল না। এবার কথাটা যেটা বলছি, যে এবার এই গুণের দ্বারা বিভাগ করলে কি হয়, সমাজটা একটা সুষ্ঠু ভাবে চলবে। এবার যে কার্পেন্টার, সে প্রথম থেকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে, যে আমার ছেলেটা, আমি তো, আমাকে এত অপমান সহ্য করতেছে সমাজে, আমি ছেলেটাকে বাবা আমি কার্পেন্টার করবো না, আমি তাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার করবো, কারণ ওখানে অনেক সম্মান আছে, টাকা পয়সা আছে। তখন কি হলো, ধীরে 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 সবাই ওই একটা দিকে যেতে শুরু করলো, যেখানে টাকা পয়সা, কারণ দেখতে পাচ্ছি সমাজে টাকা পয়সা যার আছে তাকে সবাই মানছে। আমাদের স্ট্যান্ডার্ডটা জ্ঞানের দিকে না গিয়ে টাকা পয়সার দিকে ঘুরে গেল আস্তে আস্তে। তখন কি হলো, দুটো দিকে আমরা সমাজটাকে নষ্ট করলাম। একটা দিক দিয়ে কি হলো, যে একটা জায়গায় কি হলো, আনহেলদি কম্পিটিশন শুরু হয়ে গেল। কারণ ওটা আমাকে ওই ঘরে ঢুকতেই হবে, ওর মধ্যে কেমন করে ঢুকতে হবে। আরে এর ট্যালেন্ট যেখানে আছে সেদিকে তুমি কাজ করো। এই যদি কার্পেন্টার হতে চায়, কার্পেন্টার হও, অসুবিধা নেই। যেমন একটা গায়কের মা বাবা যদি গায়ক গায়িকা হয়, এবার ওই ঘরে যে ছেলে একটা জন্মগ্রহণ করে, সে ছোটবেলা থেকেই কোনটা তবলা, কোনটা হারমোনিয়াম, কোনটা তানপুরা সব দেখে আসছে। এবার সে যদি গানের দিকে তাকে পাঠানো হয়, তাহলে কত ভালো তার গানটা হবে ছোটবেলা থেকে। না, তার মা বাবা যদি বলে না না গানে খুব একটা পয়সা হচ্ছে না, আমি তাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার করবো, তাহলে তো ক্ষতি করে দেওয়া হলো ছেলেটা। এটা একদিকে নষ্ট হলো, হাই আনহেলদি কম্পিটিশন তাকে ঠেলে দিলাম আমি। আর দ্বিতীয় দিকে কি ক্ষতি হলো সমাজে, যে একটা যে কার্পেন্ট্রি একটা আর্ট, ছুতোর একটা আর্ট, তো কুমোর একটা আর্ট, সেই আর্ট গুলো আস্তে 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 সমাজ থেকে চলে যাচ্ছে। সুন্দর একটা আর্ট, আগেকার দিনে লোকেরা কত চিজ করতে পারতো, অনেক আর্ট সে যদি গ্রামে গ্রামে একদম পুরো নষ্ট হয়ে গেছে। আমি সেদিন দেখছিলাম জলের মধ্যে কি সুন্দর পেন্টিং করছে, মানে রংগুলোকে দিয়ে জলের মধ্যে সেই পেন্টিংটা ভাসছে, ওটা একটা আর্ট। ওই আর্টটা আমরা জানিই না, ওটা লুপ্ত হয়ে গেছে। ওই রিমোট গ্রামে কোন একটা দুজন লোক করে, কারণ ওইভাবে আমাকে শহরে চলে যেতে হবে, আমাকে মুখে একটা সিগারেট ধরাতে হবে, হ্যাঁ, স্ট্যাটাস দেখাতে হবে। কি লাভ, কার লাভ হচ্ছে না? কিন্তু আগেকার দিনে কখনো সব ছিল না, প্রত্যেককে সমান সমান সম্মান দেওয়া হতো, যার যে জায়গায় তাকে সম্মান দেওয়া হবে। এবার ব্রাহ্মণ যেহেতু জ্ঞান চর্চা করতো, তাকে একটু বেশি। এবার ওই জন্য আমরা দেখি সমাজে ব্রাহ্মণরাই কিন্তু আমাদের সমাজটাকে সবচেয়ে উঁচুতে নিয়ে গেছে, যে উপনিষদের তত্ত্ব করা, আলোচনা করা, ক্ষত্রিয়রাও তাই। আবার ব্রাহ্মণরাই এই সমাজকে সবচেয়ে অধঃপাতে নিয়ে গেছে, দুটোই। করাপ্টেড হয়ে গেল যখন ব্রাহ্মণরা। আর প্রথম কথা, একটা ব্রাহ্মণ যখন করাপ্টেড হলো, সে তো ব্রাহ্মণ রইল না সবার আগে। স্বার্থপর হয়ে গেলে তাকে ব্রাহ্মণ বলবো কেন? বলবো না তো। একটা
যখন একটা আম, সে আম যদি আম না রয় তাকে আমটা বলবো কিভাবে? সে এটা হচ্ছে ব্যাপার। সে একজন পুলিশ, যে পুলিশে চাকরি করতো, তাকে ওখান থেকে বার করে দিয়েছি, তাকে ঘুষ নেয় বলে তাকে দিয়েছি, তাকে পুলিশ বলবো কেন? তাকে সে তো পুলিশ ছিল আগে। তো তেমনি আগে ব্রাহ্মণ ছিল, এখন সে ব্রাহ্মণ নয়, সে শূদ্রের থেকে অধম হয়ে গেছে। কিন্তু ওই কেন এরকম ঘটনাটা হলো, এটা হচ্ছে ব্রাহ্মণরা এত সম্মান পেতে লাগলো। রাজা, আমার রাজা পছন্দ সিংহাসনে বসতো না, ব্রাহ্মণকে দেখলে দাঁড়িয়ে পড়তো। এবার কি হলো, ওরা এদের যে স্ট্যান্ডার্ড, এই যে নিঃস্বার্থপরতা, সম দম, বুদ্ধের একটা ধর্মপদে একটা চ্যাপ্টারই আছে, তমহম ব্রূহিম, তমহম ব্রূমি ব্রাহ্মণ, তাকে আমি ব্রাহ্মণ বলি, যার মধ্যে স্বার্থত্যাগ আছে, যার মধ্যে ইন্দ্রিয় দমন আছে, যার মধ্যে লোকের প্রতি ভালোবাসা আছে, লোকের প্রতি দয়া আছে, এই গুণগুলো যার মধ্যে থাকবে, বুদ্ধ বলছে আমি তাকে ব্রাহ্মণ বলি। পুরো চ্যাপ্টার ধরে ধরে বুদ্ধ বলছে কে ব্রাহ্মণ, আমি তাকে ব্রাহ্মণ বলি। বুদ্ধের কথা এটা। আর মহাভারতের কথা তো বললামই। তো এবার ব্রাহ্মণের এই কোয়ালিটি গুলো থাকলে তবে তাকে ব্রাহ্মণ। এবার এবার মনে করা যাক, একটা ছেলে জন্মালো একটা গায়কের বাড়িতে, কিন্তু তার কর্মটা এমন ভাবে করা আছে, সে গান আর পছন্দ করছে না, অন্য কিছু শিখতে চায়। তখন আমাদের সমাজ বললো ঠিক আছে, তুমি অন্য কিছু শেখো, ওটা কর্ম। তার মানে গুণ আর কর্ম এই দুটোই আমাদের যেটা ব্রাহ্মণ বর্ণ বলা হয়, বর্ণটাকে ডিফাইন। বর্ণ কিন্তু কাস্ট নয়, কাস্টে ট্রান্সলেশন করলেই কিন্তু আমাদের সমস্যাটা ব্যাপার হয়ে যায়। বর্ণ মানে বর্ণ, কাস্ট বলতে গেলে ওই যে আমেরিকাতে সাদা কালো এই নিয়ে সেই মারামারি লাঠালাঠি, শূদ্র কি বলে স্লেভ কালচার, ওইগুলো চলে আসে। আমাদের কিন্তু সব নয় কখনো। আমাদের দেশে কালোদেরই বেশি সম্মান। শ্রীকৃষ্ণ ছিলেন কালো, দ্রৌপদী ছিলেন কালো। তখনকার দিনে বিউটি কনসেপ্ট মানে সে কালো হতে হবে, তবে তাকে ভালো দেখতে লাগবে। দ্রৌপদী কালো ছিলেন, অর্জুন কালো ছিলেন, সবাই হ্যান্ডসাম। দ্রৌপদীর বিউটি তো একদম মানে আনম্যাচ বিউটি বলা হতো দ্রৌপদীর বিউটিটাকে। ওই জন্য ওই জিনিসগুলো আমাদের কনসেপ্টটাই তো আস্তে আস্তে পাল্টে গেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থেকে 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 ওদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিয়ে নিয়ে। আর আমাদের যেটা ছিল আগেকার দিনে, সেটাও আমরা পড়ছি না, ভুলে যাচ্ছি আস্তে আস্তে। তখন যে বিউটির একটা কনসেপ্ট আছে, একটা ছেলেকে কিরম ভাবে দেখতে হবে, মেয়েকে কিরম ভাবে দেখতে তার বিউটি হবে, সেই কনসেপ্ট গুলোকে চলে যাচ্ছে আমাদের। যেমন আমি দেখেছি একজন মেয়ের বিশাখাপট্টনমে তার কোঁকড়ানো চুল ছিল, সে এত ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতো, সে ওই বিউটি পার্লারে গিয়ে চুলটাকে সে স্ট্রেট করবে। আরে আমাদের দেশে কোঁকড়ানো চুলটাই হচ্ছে বিউটি, মানে হাইয়েস্ট বিউটি। শ্রীকৃষ্ণের কোঁকড়ানো চুল, দ্রৌপদীর কোঁকড়ানো চুল, এত সুন্দর, রাধার কোঁকড়ানো চুল। তো দেখবি তোরা ওই দেবী দেবীদের যখন চুল পড়ায় কোঁকড়ানো চুল দেয় দেবীকে, দুর্গাকে, সরস্বতীকে, লক্ষ্মীকে, সবাইকে। কারণ কোঁকড়ানো চুলটাই আমাদের হাইয়েস্ট বিউটি স্ট্যান্ডার্ড। তো সেটাতে কোঁকড়ানো চুল পেয়ে তো ভাগ্যবান মনে করবে নিজেকে, না করে সে ইনফিনিটি কমপ্লেক্সে বুঝে কিরকম তাদের অবস্থাটা খারাপ। যাই হোক, এবার আমি যেটা বলতে চাই, আমি বলছি আমাদের যেটা কনসেপ্ট, আমাদের স্ট্যান্ডার্ড দিয়ে মাপতে হবে। আমরা ব্রাহ্মণকে এই বলতাম, এবার ডিগ্রেড হয়ে গেছে, সেই ডেফিনেশনটা আর নেই, ধরে রাখি না। সেই জন্য কাস্ট সিস্টেম করে এই করে আবার সেটাকে আবার তুলতে হবে। কাস্ট সিস্টেম তুললে সমাজ আরো উচ্ছনে যাবে। কাস্ট সিস্টেম মানে এই বর্ণটাকে তোলা চলবে, কাস্টটাকে তুমি তুলে দাও, ঠিক আছে। কাস্ট মানে পুরোপুরি আলাদা। আমেরিকা বড় বড় কথা বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাস্ট, ইন্ডিয়ান লোকেরা খুব কাস্ট সিস্টেম করে, ব্রাহ্মণের ডমিনেশন আছে। তোরা কি করিস? তোদের দেশে কজন মহিলা প্রেসিডেন্ট হয়েছে? একজনও হয়নি। কজন ব্ল্যাককে তোরা প্রেসিডেন্ট করেছিস? একজন, ওবামা। তাও তার ব্যাকগ্রাউন্ড ছিল অন্যভাবে, ইউরোপিয়ান এসব ব্যাকগ্রাউন্ড ছিল। আমাদের দেশে কত মুসলমান প্রেসিডেন্ট হয়েছে, মহিলা প্রাইম মিনিস্টার হয়েছে, মহিলা প্রেসিডেন্ট হয়েছে 2 বার। আর আমাদের ওরা আসল মানেটা, বর্ণের মানেটাই তো জানে না প্রথম কথা। আমাদের কি ওই জন্য সবার আগে আমাদের ডেফিনেশন গুলো জানতে হয়। একটা জিনিস বলা হলো, তার ডেফিনেশনটা কি, তাকে কিভাবে আমি ব্যাখ্যা করছি, সেটা জেনে তবে আমি তাকে বলবো তুই এটা করিস না, ওটা করিস না। আমি কিভাবে মানছি বর্ণটাকে, ব্রাহ্মণ মানে কি। আর এর থেকেও হায়েস্ট কথা বলা হয়েছে উপনিষদে, আমরা পড়বো যখন প্রধান প্রশ্ন বলা হয়েছে, যেই অক্ষর ব্রহ্মকে জানে সেই ব্রাহ্মণ। আর যে অক্ষর ব্রহ্মকে না জেনে এই পৃথিবী থেকে চলে যায় তাকে বলা হয় কৃপণ। কৃপণের লক্ষণটা তাই, যে অক্ষর ব্রহ্মকে জেনে, গার্গীকে বলছেন, গার্গী একজন বড় ঋষি ছিলেন, গার্গীকে বলছেন, ঋষিকা, হ্যাঁ, যাজ্ঞবল্ক্য বলছেন, ও গার্গী, এই অক্ষর ব্রহ্মকে জেনে যে এই পৃথিবী লোক ত্যাগ করে সেই হচ্ছে ব্রাহ্মণ। আর অক্ষর ব্রহ্মকে না জেনে যে পৃথিবী লোক ত্যাগ করে সে হচ্ছে কৃপণ। এই দুটো কথা বলা হয়েছে, কৃপণ আর ব্রাহ্মণ। তো এবার গুণ আর কর্ম, তার যদি কর্ম চায় যে সে গানের ফ্যামিলিতে জন্ম হয়েও সে গান করতে চাইছে না, ঠিক আছে, তুমি অন্য জায়গায় যেটা চাইছো সেটা করো।
এই গুণ আর কর্মের দ্বারা এই চারটে আমাদের যে বর্ণ সেটা ডিভিশনটা করা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং করেছেন। এখানে নচিকেতাকে গুণব্রাহ্মণের কথা বলা হচ্ছে, সবসময় গুণব্রাহ্মণের কথাই বলা হয়, কারণ ব্রাহ্মণের কোয়ালিটি গুলো সে ম্যানিফেস্ট। ওই জন্য যখন ওই শ্বেতকেতুর বাবা, আবার উদ্দালকের ছেলে আবার শ্বেতকেতু, কিন্তু আর একজন কোন উদ্দালক জানে না, এর নাম উদ্দালক, ওই বাজশ্রবসের নাম উদ্দালক। শ্বেতকেতু আবার পড়াশোনা পছন্দ করতো না খুব একটা, এবং বাচ্চা ছেলে যেন খেলে বেড়াতো শুধু। তখন ওর বাবা এত ব্যস্ত থাকতো, কারণ বড় বড় সভাতে যেতে হতো, ওর বাবার সময় ছিল না। তখন শ্বেতকেতুকে ডেকে বলছে, দেখ বাবা, তুই গুরুকুলে যা। শ্বেতকেতু বলল, না, আমার গুরুকুলে যাওয়ার ইচ্ছে না, আমি শুধু খেলাধুলা করার ইচ্ছে। তখন ওর বাবা কি করবে, বয়স পেরিয়ে যাচ্ছে, 12 বছর বয়সে গুরুকুলে যেতে হয়, 12 পেরিয়ে যাচ্ছে। ওই জন্য শ্রীকৃষ্ণকে গুরুকুলে অনেক লেটে যেতে হয়েছিল, 14 বছর বয়সে না 15 বছর বয়সে, কারণ ওর বাবাকে তো জেলে পুরে দিয়েছিল কংসকে মারার পরে সঙ্গে সঙ্গে ওর বাবা যে কাজ করলো, আমার ছেলেকে গুরুকুলে পাঠাতে হবে করে পাঠিয়ে দিলেন। আচ্ছা, এবার তখন শ্বেতকেতুকে একটা কথা বললেন ওর বাবা, দেখ, তুই যদি গুরুকুলে না যাস, তোকে ব্রাহ্মণ বলে কেউ মানবে না, তোকে বলে ব্রাহ্মণের বন্ধু, ব্রহ্মবন্ধু বলবে, ব্রাহ্মণ বলবে না কেউ। এই কথাটা উপনিষদেও আছে। ব্রাহ্মণ বলবে তখনই যখন তুই ব্রাহ্মণের কোয়ালিটি গুলো, গুরুকুলে গিয়ে বেদ পড়তে হবে। উপনয়ন মানেটা কি? উপনয়ন মানে হচ্ছে কি, যে বেদ পাঠের একটা প্রারম্ভিক একটা স্টেপ, ওটাকে উপনয়ন বলা হয়। উপনয়ন সংস্কার, কারণ ওখানে বেদ পাঠ করতে গেলে আমাদের ধী শক্তি, মেধা শক্তিটাকে শার্প করতে হয়, কারণ এই সূক্ষ্ম তত্ত্বগুলো আমরা তাহলে বুঝতে পারবো না। এই সূক্ষ্ম তত্ত্ব বোঝার জন্য যে মেধা শক্তি লাগে, সেই মেধা শক্তিটা শার্প করার জন্য আমাদের গায়ত্রী জপ করতে হয়। ওই গায়ত্রীটা যখন দেওয়া হয় উপনয়ন করে, গায়ত্রীটা দেওয়া হয়, ওটা হচ্ছে উপনয়ন সংস্কার বলা হয়। এই জন্য এবার যে করবে না সেটা, তাকে তো ব্রাহ্মণ বলার কোনো প্রশ্নই নেই। সেই ভাবটাই তো আমাদের উঠে গেছে, কারণ ব্রাহ্মণরা আস্তে ধীরে ধীরে করাপ্টেড হতে শুরু করলো, অথচ সম্মানটা ধরে রাখতে চাইছে। সে হয়তো ইন্দ্রিয় সুখে মজে আছে, সে ব্রাহ্মণের কোয়ালিটি চলে গেছে, কিন্তু সে সম্মানটা আমরা সবার কাছ থেকে চাই। তখন কি করলো ব্রাহ্মণকে লোকে চোখ বুঝে বিশ্বাস করতো, এটা করো বলে এটা করতেই হবে। তখন ব্রাহ্মণ উল্টো পাল্টা নিয়ম বার করে, ওইগুলো বেদে কোথাও লেখা নেই জিনিসগুলো, এটা করো করে করে তাদের কবজা করে পুরো জিনিসটা, সিস্টেমটাকে করাপ্ট করে দিল ব্রাহ্মণই আবার। এগুলো স্বামীজি বলছেন, ওনার লেকচারে আছে, স্বামীজি লেকচারে আছে, ব্রাহ্মণরাই আমাদের ভারতবর্ষকে সবার উচ্চ স্থলে নিয়ে গেছিলেন তাদের সাধন ভজন তপস্যা জপ ধ্যানের দ্বারা। আবার এই ব্রাহ্মণেরাই এই দেশকে সবচেয়ে বেশি অধঃপথে নিয়ে গেছেন। সেই জন্য আমি বলছি ব্রাহ্মণদেরকে, তোমাদের এটা দায়িত্ব, তোমরা আবার সামনে এসো, তোমরাই আবার দেশকে উপরে নিয়ে যাবে। যারা ব্রাহ্মণ কোয়ালিটি আছে তারাই তো এই জিনিসগুলো বুঝতে পারবে। সূক্ষ্ম বুদ্ধি হবে কোত্থেকে? সাত্বিক না ভাব না থাকলে, সত্যগুণ না থাকলে সূক্ষ্ম বুদ্ধি আসবে কোত্থেকে? আর যার সত্যভাব আছে, যে যেমন ধরো তোমরা সবাই এইগুলো পড়ছো, তোমরা সবাই হচ্ছে ব্রাহ্মণ, সবাই ব্রাহ্মণ, এটাই ঠিক ঠিক ডেফিনেশন। কারণ এই যে আমি উপনিষদ পড়বো, একটা সদ্বুদ্ধি হয়েছে, সদ্বুদ্ধিটা সত্যগুণ থেকে আসে, রজগুণ থাকলে আসবে না, তমগুণ থাকলে তো আসবেই না। তাহলে এই ভাবটা কিন্তু আমাদের নিয়ে চলতে হবে সমাজে। এবার এটা যেহেতু নেই, তখন এবার অনেক ঘটনা ঘটছে তার পিছনে, সামনে প্রচুর ঘটনা ঘটছে। আমরা একটা ব্র্যান্ড দিয়ে দিচ্ছি, আর এই ব্র্যান্ডিংটা কিন্তু আবার ব্রিটিশদের একটা কারসাজি, এটাও আছে, ওদের কারসাজি আছে। আমাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি বলে না, ওরা চাইছে এটা যতদিন থাকবে, এদের মধ্যে ঝগড়া থাকবে, তত আমাদের ভালো। ঝগড়া করুক, এরা ঝগড়া করে মরুক, আর আমরা এখান থেকে লুটে পুটে নিয়ে পালাই। ওটা ব্রিটিশদের অনেকটা এর প্রতি কি বলবো, তার দায়িত্ব আছে। এটাকে আমাদের এর মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় সৃষ্টি করার পিছনে ওদের অনেক ইয়ে আছে, হাত আছে। আচ্ছা, যাই হোক, এইটা আজকে টাইম হয়ে গেল, পুরোটা বলা হলো না। তো সেই ব্রাহ্মণটা বলতে বলতে এত বললাম। তো যখন যমরাজ ফিরলেন, তখন এই যে এই ব্রাহ্মণ তার আগুনের মতো, ওই জন্য ব্রাহ্মণকে অগ্নি দেবতার সঙ্গে তুলনা করা হয়। ব্রাহ্মণ যখন যাচ্ছেন, অগ্নি দেবতার ইনকারনেশন বলা হয় যে কোনো ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণের ক্ষমতাও থাকতো বিশাল, তার মুখের সত্য কথা বলবে সবসময় ব্রাহ্মণ, সত্য কথা বলতে বলতে তার বচনের একটা, সত্য বচনের একটা ক্ষমতা চলে আসতো ব্রাহ্মণের মধ্যে, ব্রহ্মচর্য পালন করবে, এইসব থাকতো। কাউকে অন্য তো আমি অনেক আইডিয়াল ব্রাহ্মণ দেখেছি এরকম টাইপের ছোটবেলাতে, এখন আর ওরকম দেখা যায় না, কিন্তু আমি দেখেছি অনেক। কিন্তু তোমরা সবাই ব্রাহ্মণ, এটা মনে রাখবে, কারণ উপনিষদ যে পড়তে চাইছে সে ব্রাহ্মণ ছাড়া আর কেউই নয়। আচ্ছা, এটা তাহলে কি 5 মিনিট লেট হয়ে গেল, পরের দিন আমরা দেখবো। মহারাজ, একটা জিনিস একটু বলতে চাই। আপনি বলছিলেন যে
গুণ কর্ম দ্বারা মানে হ্যাঁ, এই চারটে ডিসাইড বর্ণ করা গুণ আর হয়। কর্মের দ্বারা ডিসাইড করা হয়, জন্মের দ্বারা হয় না। হ্যাঁ, কিন্তু আবার কিছু কিছু জায়গায় আবার কোন কোন ব্রাহ্মণ আছে বললো না এটা জন্মের দ্বারাও হবে, ভগবান এটা বলতে হুম। গিয়ে বলেনি এরকম টাইপের বল এরকম টাইপের ব্যাখ্যা আনটাচেবিলিটি তখন, হ্যাঁ আনটাচেবিলিটি তখন ছিল না। এটা এখন না, মানে মহাভারতে একটা গল্পে আছে, পড়েছিলাম যে কৌশিক মুনি একজন ঋষি ছিলেন, ব্রাহ্মণ ঋষি। কৌশিক মুনি উনি সেই জঙ্গলে ব্যাধ ছিল, ব্যাধের কাছে গেছিলেন জ্ঞান লাভ করতে। আনটাচেবিলিটি যদি থাকতো তাহলে তো কৌশিক ঋষি তো যেতেন না ব্যাধের কাছে, সেটাকেই এখন ব্যাধ গীতা এই তো বলে বলছেন ওই প্রসিদ্ধ। তো যে স্বামীজি গল্পটা বলছেন তো, হ্যাঁ। যে ওই একজন মহিলা আবার তাকে গাইড করলেন যে তুমি ওর কাছে যাও ব্যাধের কাছে, ওটাই তো ব্যাধ গীতা। ব্যাধ গীতা তো এভাবে হুম। শুরু হলো এবার। তো একজন হুম। ব্রাহ্মণ হয়ে ব্যাধের কাছে কি জ্ঞান লাভ করবে, ব্যাধ যখন বলছেন তখন বেদান্তের একদম হাইয়েস্ট কথা বলছেন ওখানে, ওটাই ব্যাধ গীতা। মহাভারতে ব্যাধ গীতা বন পর্বতে আছে ওটা, বন পর্বতে ব্যাধ গীতা বলে একটা আছে, ব্যাধ ব্রাহ্মণকে শিক্ষা দিচ্ছেন। ওটা একটা গল্প আছে, স্বামীজি বলেছেন, খুব সুন্দর গল্প, ওটা কৌশিকী ঋষি ওটার কাছে, ব্রাহ্মণের ব্যাধের কাছে। আনটাচেবিলিটি তো ছিল না কখনোই, তবে মহাভারত থেকে ডিক্লাইনটা শুরু হয়েছে, বাড়তে 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 চরম পর্যায়ে পৌঁছলো, তখন বোধহয় ভগবান শ্রীরামকৃষ্ণ এসে ওটাকে সামাল দেওয়ার চেষ্টা করলেন। ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে রসিক ম্যাথর যে ম্যাথর, তার বাড়িতে গিয়ে উনি টয়লেট পরিষ্কার করতেন শ্রীরামকৃষ্ণ, ওইটা দেখাবার জন্য। যাই হোক, তাও কি রাত্রিবেলা, কারণ দিনের বেলা হলে ওরা তো একদম আটকে উঠবে, ও বাবা ঠাকুর এসছে আমাদের বাড়িতে, আবার বাথরুম পরিষ্কার করছি, ম্যাথরের ঘরের বাথরুম, ম্যাথরের ঘরে কেউ ঢুকতে চায় না, তার ঘরে আবার বাথরুম। তখনকার দিনে অ্যাটাচ বাথরুম না ভাবলাম, বাইরে বাথরুম থাকতো, আমরা ভাবলে বাথরুম মানে অ্যাটাচ বাথরুম না, বাইরে বাথরুম। তখন রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়তো, ঠাকুর দক্ষিণেশ্বরতে গিয়ে ভালো করে ধুয়ে, ঠাকুর তখন বড় বড় চুল হয়ে গেছে, ওই চুল দিয়ে মুছতেন ওই জায়গাটা। এই ঠাকুরের জীবন। কিন্তু ওই রসিক মাথরকে দক্ষিণেশ্বরের ভিতরে ঢুকতে দেওয়া হতো না কখনোই, অথরিটি ঢুকতে দিত না। অথচ অথরিটি যারা, তারা নিজেরাই শুদ্ধ, কিন্তু রাসমণি শুদ্ধ ঘরের লোক, অথচ ওই রসিককে ঢুকতে দিচ্ছে না। ঠাকুর কিছু বলতেন না, ঠাকুর তো একদম উদার ছিলেন। তো একবার ঠাকুর যাচ্ছেন ওদিকে চৌতলার ওদিকে, তখন ঠাকুর যখন যেতেন, তখন ওই রসিক মাধব ঠাকুরের যে পদচিহ্নতে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে প্রণাম করতে করতে যেতেন। তারপর আর ভক্তেরা এলে সরে দাঁড়াতেন পাশে, ওই জায়গাটা ঝাঁট দিতেন, চত্বরটা প্রত্যেকদিন ঝাঁট দিতেন বাইরেটা, ভক্তরা আসবে যাবে বলে। তো ঠাকুর একবার দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে একটু হেসেছে, তখন রসিক সাহস পেয়ে বলছে, বাবা আমার কি কিছু হবে না? ঠাকুরকে জিজ্ঞেস করলেন। তখন ঠাকুর, কেন হবে না রে, তুই ভক্তেরা তো সেবা করছিস, ঝাড় দিচ্ছিস, অবশ্যই হবে। তুই তুলসী বন করবি, তুলসী কানন করে হরিনাম জপ করবি। তো তখন হরিনাম জপ করতেন। একদিন দেখা গেল ঠাকুরের শরীর যাওয়ার কয়েকদিন পরে ও আর ঝাঁট দিতে, রসিক আর ঝাঁট দিতে আসছে না এখানে, রসিকের মেয়ে আসছে। তখন দেখা গেল কি রসিক অসুস্থ, শেষ সময় রসিককে ঠাকুর নিতে এসেছিলেন। সেদিন যেদিন শরীর যাবে রসিকের, সকালবেলা উঠে বললেন, তোরা সব খেয়ে নে আজ। ওর বউকে ডেকে মেয়েকে ডেকে বললেন, তোরা সব খেয়ে নে তাড়াতাড়ি করে, কারণ মরে গেলে আর খেতে পারবে না তো, ছোটাছুটি করতে হবে, শ্মশানে নিয়ে যাওয়া এই করা, তোরা তাড়াতাড়ি খেয়ে নে সকাল সকাল, আমি যতক্ষণ না ডাকবো আসবি না, এরকম ভাবে বলে দিলেন। তো এবার ওরা সব খাওয়াটা কমপ্লিট করে নিলেন। তখন রসিক ঠাকুরকে দেখতে পেলেন, ঠাকুর এসছে নিতে, বলছে, বাবা তুমি এসেছো, আমাকে ভুলে যাওনি? এই হচ্ছে ঠাকুর। রসিক মুক্ত হয়ে গেল, মাথার ঘরে জন্ম নিয়ে। আর যে ব্রাহ্মণ ক্ষত্রিয় সে জাতপাত করছে, সেই নরকে যাবে দুদিন পরে। তো ঠাকুর মুক্তি দিয়ে দিলেন তাকে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমাদের রামকৃষ্ণ পরম এই ঠাকুরের তো এই ব্যাপার, বলে বাবা তুমি এসছো, মানে আনন্দে একবার আটখানা, আমার আত্মহারা হয়ে গেল রসিক মাথে, সব বাড়ির লোকেরা দেখছে ছুটে এসে, একদম সে আনন্দে ঠাকুরের নাম করতে করতে শরীর ছাড়লো সে মাথে। এরকম অনেক ঘটনা আছে আমরা দেখতে পাই ঠাকুরের জীবনকে। তো যাই হোক, আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয়কে নিয়ে এইভাবে মনে রাখতে হবে সবসময়, যে লোকে যে যা বলে বলুক, আমাদের মধ্যে একটা কনভিকশন থাকতে হবে। সত্যগুণ বাড়বে, অন্যের জন্য যখন আমি কাজ করব, আনসেলফিশ, একটা ভগবান শঙ্করাচার্য নিজে ব্রাহ্মণ হয়ে এইসব কথা বলেছেন, ব্যাস ভাষ্যতে লিখেছেন। আর বেশিরভাগ জায়গায় ক্ষত্রিয়রাও, শ্রীকৃষ্ণ ছিলেন ক্ষত্রিয়, অর্জুন ছিল ক্ষত্রিয়, তবে ক্ষত্রিয়রাও বললাম তো, ক্ষত্রিয়রাও শিক্ষা দিত কিছু কিছু ব্রাহ্মণকেও। যাই হোক, এরপরে আমরা আরো কিছু কিছু ভ্যালুস আছে, পরের মন্ত্রটা কিন্তু আরো বেশি খুব সুন্দর সুন্দর ভ্যালুস কথা বলা হয়েছে 8 নম্বরে। কিন্তু এখনো কিন্তু আমরা ধীরে ধীরে এগোচ্ছি। হুম, ঠিক আছে, আজকে শেষ করে দিই, 40 হয়ে গেল। ওম শান্তি শান্তি শান্তি।
হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। থ্যাংক ইউ মহারাজ, প্রণাম। শুভরাত্রি সবাইকে। প্রণাম।